আমাদের আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আমরা যে ইন্ট্রোডাকশনটা পড়ব, যে কি কারণে এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দরকার পড়লো বা প্রয়োজন পড়লো, আর নিউটনিয়ান মেকানিক্সের প্রবলেম কি হচ্ছিল, যার জন্য এই নিউটনিয়ান মেকানিক্স যেটা বহুকাল ধরে লোকে প্র্যাকটিস করে আসছে এবং এখনো প্র্যাকটিস করছে, যেটার ফল্ট ধরা পড়লো এবং কি কি ফল্টের জন্য আমাদের নতুনভাবে ভাবতে হচ্ছে যে আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রয়োজন, বা বিজ্ঞানী আইনস্টাইন কেন এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এটার ইন্ট্রোডিউস করলেন। সেখানে নিশ্চয়ই নিউটনিয়ান মেকানিক্সের কিছু সার্টেন প্রবলেমস এই এক্সপেরিমেন্টাল ফিজিক্সের সঙ্গে দেখা যাচ্ছিল। এটা হচ্ছে মূল কারণ। সেই কারণগুলো এখানে পড়ব এবং যে সমস্ত এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে নিউটনিয়ান মেকানিক্স এক্সপ্লেন করতে পারছিল না, তার জন্যই এখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এই থিওরিটাকে আনা হলো এবং এর যে ফর্মুলেশন এবং ব্যাকগ্রাউন্ড, এই দুটো আমরা খুব ভালো করে এখানে ডিসকাস করব। এবং আমরা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক যে ইকুয়েশনসগুলো পড়েছি, সেগুলো দেখেছি যে সমস্তটাই সেটা এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে নেওয়া। সেই ম্যাক্সওয়েলসের ইকুয়েশনগুলোর সঙ্গে নিউটনিয়ান মেকানিক্সের যদি আমরা রিলেট করতে চাই, তাহলে আমরা দেখব যে কিছু সার্টেন প্রবলেম আমাদের উঠে আসছে। কিছু সার্টেন প্রবলেম নিউটনিয়ান মেকানিক্সে হচ্ছে, যেটা ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সঙ্গে নিউটনিয়ান মেকানিক্সের যে রুলসগুলো আছে সেগুলো একরকম হচ্ছে না, বা তাদের মধ্যে কিছু ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে। যেহেতু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক যে ইকুয়েশনসগুলো আছে সেগুলো এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে নেওয়া, সুতরাং ম্যাক্সওয়েলসের ইকুয়েশনগুলো কেউ চট করে ভুল বলতে পারবে না। ভুল বলার কোনো জায়গায় নেই, যেহেতু এটা এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে এসছে। এই সমস্যার সমাধানের জন্য বা এই ধরনের সমস্যার সমাধানের জন্য আইনস্টাইন দেখলেন যে যেখানেই স্পিডটা অনেক বেশি হাই বা লাইটের কম্পারেবল ভেলোসিটি যেখানে রয়েছে, সেখানে নিউটনিয়ান মেকানিক্সে বেশ কিছু সমস্যা ধরা পড়ছে। নিউটনিয়ান মেকানিক্স সেখানে এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে এক্সপ্লেন করতে পারছে না। সেই জন্য নতুনভাবে তিনি ভাবনা চিন্তা শুরু করলেন এবং আলটিমেটলি থিওরি হিসাবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এই অংশটা তিনি 1905 সালে 1905 এটাতে তিনি এই স্পেশাল থিওরিটা দিলেন, যে স্পেশাল থিওরিতে তিনি হাই স্পিড এবং লো স্পিড এই দুটো ক্ষেত্রেই কিভাবে কোনো মেকানিক্যাল ল বা ইলেকট্রোম্যাগনেটিক লগুলো একই রকমভাবে তাদের ফর্মগুলো থাকে, সেই ব্যাপারগুলো এখানে আনলেন। এবং তিনি এই মেকানিক্সটা, এই যে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, এই যে ব্যাপারটা, এই থিওরিটা তিনি লিখলেন এমনভাবেই যে সেটা লো স্পিড এবং হাই স্পিড দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। যেখানে তুমি যদি কম্পেয়ার করো, নিউটনিয়ান মেকানিক্সটা শুধুমাত্র লো স্পিডের ক্ষেত্রে ঠিকঠাক এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলে যায়। তাহলে আইনস্টাইনের যে থিওরি, সেই থিওরিটা একটা নিউটনিয়ান মেকানিক্সের থেকে মোর জেনারেল অ্যাপ্রোচ হলো, যে অ্যাপ্রোচে কিনা নিউটনিয়ান মেকানিক্সটা একটা স্পেশাল কেস হিসাবে দেখা গেল। কিন্তু এই থিওরিটার একটা নাম আছে, সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে স্পেশাল কেন? স্পেশাল হওয়ার কারণ হচ্ছে, এখানে আইনস্টাইন বলেছেন যে
ফ্রেমস অফ রেফারেন্সগুলো নেব, সেই ফ্রেমস অফ রেফারেন্সগুলো সবগুলোই কিন্তু ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স, অর্থাৎ এই ফ্রেমগুলোর মধ্যে কোনো রিলেটিভ অ্যাক্সেলারেশন থাকবে না, রিলেটিভ স্পিড থাকতে পারে, সেই স্পিডটা কনস্ট্যান্ট স্পিড হবে। সুতরাং সবগুলোই আমরা ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে কোনো একটা ল একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে অন্য একটা ইনার্শিয়াল ফ্রেমে ট্রান্সফার যখন করব, তখন সেই মেকানিক্যাল ল হোক বা ইলেকট্রোম্যাগনেটিক ল হোক, এই দুটোই মেকানিক্যাল হতে পারে অথবা ইলেকট্রোম্যাগনেটিক ল হতে পারে, এই দুই ধরনের লই যে কোনো ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে একই রকম ফর্মে থাকবে। আর আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের জন্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যেটা ছিল সেটারও একটা মোর জেনারেল ফর্ম প্রয়োজন পড়লো। এই আইনস্টাইন পস্টুলেটের সাহায্যে সেই জেনারেল ফর্মটাকে আমরা ডিরাইভ করব এবং সেই লগুলোর নাম হবে লোরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন, ল নয় ইকুয়েশনস। তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো কিছু সার্টেন প্রবলেম দেখা দেবে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে লো স্পিডের ক্ষেত্রে এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো ঠিকঠাকভাবে আমরা দেখব যে মেনে চলছে লো স্পিডের যে সমস্ত অবজেক্ট রয়েছে। কিন্তু হাই স্পিডের কোনো অবজেক্ট বা হাই স্পিডের কোনো বডির ক্ষেত্রে তার যে মেকানিক্স বা তার যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট হাই স্পিডের জন্য দিচ্ছে, সেগুলো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সঙ্গে ম্যাচ করবে না, বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো সেই হাই স্পিডের অবজেক্টের ক্ষেত্রে যে সমস্ত অবজারভেশন বা মেজারমেন্ট, তার মধ্যে কিছু ভুল দেখা যাবে বা ডিফারেন্ট রেজাল্ট দেবে। সেই জন্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনটা লো স্পিডের ক্ষেত্রে ঠিকঠাকভাবে আমরা ব্যবহার করতে পারলেও হাই স্পিডের কোনো অবজেক্টের ক্ষেত্রে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনসগুলো আমরা ইউজ করতে পারবো না, করলে সেখানে ভুল হবে এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে ডিফার করে যাবে থিওরিটিক্যাল রেজাল্ট। সেই জন্য এখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতোই কতগুলো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ইকুয়েশন দরকার। সেই ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো হাই স্পিড হোক বা লো স্পিড হোক, জেনারেল ফর্মে আসবে। সেই ইকুয়েশনসগুলোকে বলা হচ্ছে লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন। বিজ্ঞানী লোরেঞ্জ প্রথম এই ধরনের ইকুয়েশন ভেবেছিলেন, সেই জন্য তার এই ইকুয়েশনগুলো বিজ্ঞানী পয়েন্টিয়ার লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন বলে তিনি মার্ক করেন। আমরা ইকুয়েশনসগুলো পরে পড়ব, কিন্তু এই লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশনস এগুলো কিন্তু আইনস্টাইনের যে পস্টুলেট, দুটো মাত্র পস্টুলেট ছিল, সেই দুটো পস্টুলেট থেকে ডিরাইভ করা যেতে পারে, বা আইনস্টাইন এই লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন এটা ডিরাইভ করেছিলেন। লোরেঞ্জও এই ট্রান্সফরমেশন ইকুয়েশনের কথা বলেছিলেন এবং ডিরাইভ করেছিলেন, যেটা আইনস্টাইনের আগে। সেই জন্য সায়েন্টিস্ট পয়েন্টিয়ার এই ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলোর নাম দেন লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো আমরা আসছি পরপর। এবং পস্টুলেটস থেকে আমরা কিভাবে লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো ডিরাইভ করব, সেই প্রসেসটা এখানে আমরা দেখব এবং টোটালি কিভাবে এটার ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ এটা পরপর ডিরাইভ করা হচ্ছে, সেটা আমরা এখানে ইন্ট্রোডিউস করব। এবার আমরা কিছু প্রবলেমস দেখে নিই, যে প্রবলেমগুলোতে বা মেকানিক্যাল প্রবলেমগুলোতে নিউটনিয়ান মেকানিক্স ফেল করে। নিউটনিয়ান মেকানিক্স ফেল করে আমি প্রথমেই বলে রেখেছি হাই স্পিডের ক্ষেত্রে। এবার দেখো এটা হাই স্পিডের ক্ষেত্রে কিভাবে ফেল করছে। এখানে বলা হচ্ছে দ্য এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, অর্থাৎ স্পেশাল রিলেটিভিটি আসার যে এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড, কি কারণে স্পেশাল রিলেটিভিটি আসলো, তার এক্সপেরিমেন্টাল রিজন কি ছিল, এইগুলো এখানে বলা হবে। নিউটনিয়ান মেকানিক্সে কোনো একটা বডির
স্পিডের হাইয়েস্ট লিমিট কোথাও বলা নেই, অর্থাৎ স্পিড কোন একটা বডির সেটা ইনফাইনাইটও হতে পারে। আপার কাট অফ স্পিড অফ এ বডি নিউটনিয়ান মেকানিক্সে বলা নেই, কিন্তু এক্সপেরিমেন্টাল ফিজিক্সে দেখা যাচ্ছে, বিভিন্ন মেজারমেন্টে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট স্পিড, সেটা লাইট স্পিড ইন ভ্যাকুয়াম আর ফ্রি স্পেস 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই স্পিডের বেশি স্পিড কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা আজ পর্যন্ত মেজার করতে পারিনি। তাহলে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট হচ্ছে একটা আপার কাট অফ স্পিড অফ অ্যান অবজেক্ট এটা থাকবে, সেটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে কোথাও বলা নেই। কিন্তু এক্সপেরিমেন্টাল ফিজিক্সে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অবজেক্টের স্পিড এই লাইট স্পিড ইন ভ্যাকুয়াম এটাকে ওভারকাম করে চলে যাচ্ছে না, বা এর থেকে বেশি স্পিডের কোনো পার্টিকেল হতেই পারে না। তাহলে এই লিমিটেশনটা, এই রেফারেন্সটা নিউটনিয়ান মেকানিক্সে নেই, যেটা এক্সপেরিমেন্টাল ফিজিক্সে দেখা যাচ্ছে। এবং থিওরিতে নিউটনিয়ান যে মেকানিক্সের থিওরি তার মধ্যে কোথাও বলা নেই। তাহলে এটা একটা এক্সপেরিমেন্টাল ডিসক্রিপেন্সি হতে পারে। এবার আমরা যে সমস্ত অবজেক্ট সাধারণত ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে দেখি, সেই ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের স্পিডগুলো এখানে কয়েকটার ক্ষেত্রে বলা আছে। যেরকম আর্টিফিশিয়াল স্যাটেলাইট একটা ম্যাক্রোস্কোপিক বডি, এই ম্যাক্রোস্কোপিক বডিটা স্পিড দেখো 18,000 মাইল পার আওয়ার। এটা যদি লাইট স্পিডের সঙ্গে কম্পেয়ার করো তাহলে এটা মাত্র 0.000027 হবে। আর সাউন্ডের স্পিড আমরা জানি, সাউন্ডের স্পিড যদি নর্মাল টেম্পারেচারে হয় এয়ারের মধ্যে, তাহলে সেটা 332 মিটার পার সেকেন্ড হবে, যেটা লাইট স্পিডের ইন ভ্যাকুয়ামের তুলনায় অনেকটাই কম, এবং সেটা 1 × 10⁻⁶ দেখা যাচ্ছে। এই যে সমস্ত স্পিডগুলো আছে, এই স্পিডগুলো ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের এই ধরনের স্পিড আমরা দেখে দেখে অভ্যস্ত, এবং সেখানে নিউটন এই ধরনের অবজেক্টের ক্ষেত্রে তার মেকানিক্সটা তিনি ইন্ট্রোডিউস করেন, এবং তার মেকানিক্সটা পুরোপুরি এই লো স্পিডের যে অবজেক্টগুলো থাকে তাদের ক্ষেত্রে ভ্যালিড এবং স্যাটিসফ্যাক্টরিলি এই নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনস ল আমরা এই সমস্ত ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে যাদের স্পিড এই ধরনের বা লাইট স্পিডের থেকে অনেকটা কম, সেখানে ব্যবহার করা যেতে পারে। সমস্যা অন্য জায়গায়, যে সমস্ত পার্টিকেল সাব অ্যাটমিক পার্টিকেলস তাদের দেখা যাচ্ছে যে স্পিডটা আর এই সমস্ত নর্মাল ম্যাক্রোস্কোপিক বডির মতো কম থাকছে না, বা লিমিট এদের অনেকটাই হাই, সেক্ষেত্রে এদের স্পিডটা লাইট স্পিডটাকে ওভারকাম না করলেও লাইট স্পিডের কাছাকাছি চলে যেতে পারে। যেরকম ইলেকট্রনের স্পিড, এটা খুব সহজেই ইলেকট্রনের উপর যদি আমরা দুটো ইলেকট্রোডের মাঝে ইলেকট্রনকে ছেড়ে দিই এবং একটু বেশি ইলেকট্রোডের মাঝে ভোল্টেজ ডিফারেন্স রাখি, তাহলে ইলেকট্রনের স্পিড অনেক বেড়ে যাবে, এবং ইলেকট্রনের অ্যাক্সেলারেশন হওয়ার পরে তার স্পিডটা লাইট স্পিডের কম্পেয়ারেবল হতে পারে, কাছাকাছি চলে যেতে পারে। তাহলে এই সাবঅ্যাটমিক পার্টিকেলসকে দেখার কোনো ব্যবস্থা নিউটনের এরাতে ছিল না, বা নিউটনিয়ান মেকানিক্স যখন তৈরি হয়, বা অন্য সমস্ত বিজ্ঞানীরাও যখন কেপলার বা বিভিন্ন বিজ্ঞানী গ্যালিলিও যখন ছিলেন, তখন এই মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কি হচ্ছে এটা কিন্তু ধর্তব্যের মধ্যে ছিল না। তখনও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আবিষ্কার হয়নি, সুতরাং সেগুলোর স্পিডটা কেমন সেটাও বোঝার উপায় ছিল না, এবং সেটা ছিল এক্সপেরিমেন্টাল স্কোপের বাইরে, অর্থাৎ তার মেজারমেন্ট করার জন্য যে সমস্ত এক্সপেরিমেন্টাল সেট আপ দরকার সেটাও কিছু ছিল না। সুতরাং তারা কোনোভাবেই এই মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা মেজারমেন্ট করার চান্স সেই সময় ছিল না। সেই জন্য তাদের যে মেকানিক্সটা নিউটন বা গ্যালিলিও, সেটা লো স্পিডের যে সমস্ত বডি আছে
তাদের অবজার্ভ করে লেখা, এবং সেই সমস্ত বডির ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরিলি খুব স্বাভাবিকভাবেই সেই বডিদের মুভমেন্ট আর অন্যান্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট নিউটনিয়ান মেকানিক্স থেকে মিলিয়ে দেওয়া যায়। কিন্তু সেটা কি একটা ইলেকট্রনের ক্ষেত্রে বা সাব অ্যাটমিক পার্টিকেলসের ক্ষেত্রে খাটবে, সেটা হচ্ছে প্রশ্ন। এবার আমরা যদি ইলেকট্রনের ক্ষেত্রে দেখি, আমরা প্রথমে একটা ইলেকট্রনকে যদি 10 মিলিয়ন ভোল্টে 10 MeV এই এনার্জির একটা ইলেকট্রনকে যদি আমরা অবজার্ভ করি, তাহলে তার স্পিড দেখতে পারবো এক্সপেরিমেন্টাল ফিজিক্সে 0.998c, অর্থাৎ লাইট স্পিডের প্রায় কাছাকাছি। কত ভাগ? 100 ভাগের প্রায় 99 ভাগ এরকম একটা স্পিড সে অ্যাকুয়ার করছে, যদি দুটো ইলেকট্রোডের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা 10 মিলিয়ন ভোল্ট হয়। এই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ইলেকট্রনের স্পিড এরকম হয়ে যাচ্ছে, এবং এই স্পিডটা কিন্তু খুব কম স্পিড না। এক্ষেত্রে নিউটনিয়ান মেকানিক্স এর রেজাল্টকে ডিসক্রাইব করতে পারবে কিনা সেটা আমরা এখানে দেখতে চাই। আমরা এই 10 মিলিয়ন ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা 40 মিলিয়ন ভোল্ট করে দিলাম, অর্থাৎ এখানে 4 গুণ করে দেওয়া হলো ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজ ডিফারেন্স যদি 4 গুণ হয়, সেক্ষেত্রে আমরা জানি কাইনেটিক এনার্জিও 4 গুণ হয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 10 মিলিয়ন ভোল্ট একটা পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ইলেকট্রনের এনার্জি হচ্ছে 10 MeV, আর 40 MeV আমরা নেক্সট যে ইলেকট্রনটা নিলাম, পরের যে ইলেকট্রনটা নিলাম সেটাকে 40 MeV ইলেকট্রন নিয়েছি, অর্থাৎ 4 গুণ এখানে কাইনেটিক এনার্জি নেওয়া হয়েছে। এবার কাইনেটিক এনার্জি ফর্মুলা যদি তুমি নিউটনিয়ান মেকানিক্সে দেখো, তাহলে সেটা হয় হাফ মাল্টিপ্লাইড বাই মাস অফ ইলেকট্রন, আর তারপরে হচ্ছে ভি স্কোয়ার। এবার এই হাফ mv স্কোয়ার যে ফর্মুলা, এখানে দেখতেই পারছো, যদি তুমি ভেলোসিটিটা ডাবল করে দাও, তাহলে কাইনেটিক এনার্জি এখানে প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, সেহেতু কাইনেটিক এনার্জি এখানে 4 গুণ হয়ে যাবে। তাহলে ভেলোসিটি যদি ডাবল হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? কোয়াড্রুপল হয়ে যাবে, একদম 4 গুণ হয়ে যাবে। এখানে তাই করা হয়েছে। কাইনেটিক এনার্জিটা কত গুণ নেওয়া হয়েছে? 4 গুণ নেওয়া হয়েছে। 10 MeV ইলেকট্রন ছিল, নেওয়া হয়েছে 40 MeV ইলেকট্রন। তাহলে ভেলোসিটিটা তো ডাবল হওয়া উচিত, যেহেতু কাইনেটিক এনার্জি 4 গুণ করা হয়েছে, ভেলোসিটি ডাবল হওয়া উচিত। এবং আমরা যদি এই সংখ্যাটাকে, এই 0.9988c এটাকে যদি ডাবল করে দিই, তাহলে হিসেব মতো অ্যাকর্ডিং টু নিউটনস ল আমরা নিউটনস থেকে যে স্পিড অফ ইলেকট্রন পাবো সেটা হচ্ছে 1.9976c। জাস্ট আগের স্পিডটা ডাবল তুমি করে দাও, যেহেতু কাইনেটিক এনার্জিটা আমরা এখানে 4 গুণ করে দিয়েছি। এনার্জি অফ দ্য ইলেকট্রন এখানে 4 গুণ করার জন্য ভেলোসিটি জাস্ট ডাবল হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্টটা কি এটাই আসবে 1.9976c? এটা তো নিউটনিয়ান মেকানিক্স বলছে যে ভেলোসিটিটা ডাবল হয়ে 1.9976c হয়ে যাবে। তাহলে এটা সি এর থেকে, অর্থাৎ লাইট স্পিড ইন ভ্যাকুয়াম, এটার থেকে স্পিড বেড়ে গেল। কোনো পার্টিকেলের এরকম স্পিড থাকতে পারে না যেটা লাইট স্পিড ইন ভ্যাকুয়ামের থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ডিসক্রিপেন্সি। এটা এই ধরনের এক্সপেরিমেন্টাল রেজাল্টে ইলেকট্রনের স্পিড পাওয়া যাবে না। তাহলে পাওয়া গেল কত? ইলেকট্রনের স্পিড, অ্যাকচুয়াল স্পিড কত হলো? এটা এই যে 0.998c থেকে হয়ে যাবে, কাইনেটিক এনার্জি যদি তুমি 4 গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 0.9999c। অর্থাৎ এই চেঞ্জটা ডাবল হবে না, জাস্ট 0.11% হবে। 11ও নয়, 0.11%। তার মানে ধরে নাও এটা 1000 ভাগের 1 ভাগ মাত্র চেঞ্জ হলো। ডাবল তো হলোই না, ভেলোসিটির যে চেঞ্জটা সেটা হচ্ছে 1000 তুমি যদি ডিভাইড করে দাও, তার মাত্র 1 ভাগ এখানে চেঞ্জ হবে। তাহলে এই যে কেসটা হলো, যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিচ্ছে এরকম 0.9999c, আর এখানে নিউটনিয়ান থিওরি থেকে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে 1.99776c।
তাহলে একটা হিউজ ডিফারেন্স এই নিউটনিয়ান মেকানিক্স থেকে পাওয়া যাচ্ছে, যেটা কিনা এক্সপেরিমেন্টাল রেজাল্ট এর সঙ্গে পুরোপুরি ডিফার করছে, কোনো মিলই পাওয়া যাচ্ছে না এখানে। একটার ক্ষেত্রে নিউটনিয়ান মেকানিক্স বলছে 100% ভেলোসিটি চেঞ্জ হওয়া উচিত, আর একটাকে এখানে বলা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 1/1000 এটার ভেলোসিটি এই মাল্টিপ্লিকেশনে এটা চেঞ্জ করছে, বা 0.11% এটা চেঞ্জ করছে। তাহলে কোথায় 100% আর কোথায় 0.11%? তাহলে অ্যাকচুয়াল 0.11% চেঞ্জ হচ্ছে, কিন্তু নিউটনিয়ান থিওরি বলছে এখানে 100% ভেলোসিটি চেঞ্জ হওয়া উচিত, যখন আমরা এনার্জি অফ দ্য ইলেকট্রনকে জাস্ট 4 গুণ করে দিয়েছি। একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে, যে ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রনের ভেলোসিটির সঙ্গে রাইট অ্যাঙ্গেলে কাজ করবে, পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করা হবে। যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রনটা সে একটা সার্কুলার পাথে মুভ করতে পারবে, এবং যদি সেই ম্যাগনেটিক ফিল্ডটা 2 ওয়েবার পার মিটার স্কোয়ার হয়, তাহলে তার মেজার্ড রেডিয়াস অফ কার্ভেচার, যে সার্কুলার পাথে মুভ করে, সেটা হয় 0.5853 সেন্টিমিটার। কিন্তু আমরা যদি নিউটনিয়ান মেকানিক্স থেকে এটা কষে দেখি, সেটা হবে R ইকুয়াল টু mE, mE মানে মাস অফ ইলেকট্রন, মাল্টিপ্লাইড বাই V বাই QB। এই ফর্মুলা যদি বসাই তাহলে আমরা দেখব সেটা 1.8 সেন্টিমিটার হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল রেডিয়াস অফ কার্ভেচার, যেটা 0.53 সেন্টিমিটার হওয়া উচিত, সেটা নিউটনিয়ান মেকানিক্সে বলে দিচ্ছে 1.8 সেন্টিমিটার হবে। তার মানে এটা বিগ ডিফারেন্স এই থিওরি আর এক্সপেরিমেন্টাল রেজাল্টের মধ্যে আসছে, যদি আমরা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে ইলেকট্রনকে এক্সপ্লেন করতে চাই, বা এই ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেলসের ক্ষেত্রে, যে কোনো সাবঅ্যাটমিক পার্টিকেলসের ক্ষেত্রে যাদের স্পিড খুব সহজেই লাইট স্পিডের কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু নিউটনিয়ান মেকানিক্স এইভাবে বারবার এটা ফেল করবে। সেজন্য আলবার্ট আইনস্টাইন তিনি স্পেশাল থিওরি যে পেপারটা 1905 সালে 1905-এ তিনি পাবলিশ করেন, এবং এই পাবলিকেশনের পরে বা এই থিওরির পরে এই যে ডিসক্রিপেন্সিগুলো ধরা পড়ছিল, যে ডিফারেন্স বিটুইন থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্ট অ্যাকর্ডিং টু নিউটনিয়ান মেকানিক্স, সেই থিওরিটার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রেজাল্টের যে আলাদা রেজাল্ট, সেটা কিন্তু আফটার আইনস্টাইন সেটা মিটে গেল, এবং স্পেশাল থিওরি এই পুরো যে সমস্ত ডিসক্রিপেন্সি, দুটো বা তিনটে যাই হোক, যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টগুলো বলা হলো, সেগুলোকে পুরোপুরি থিওরির সঙ্গে কিন্তু মিলিয়ে দেওয়া যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যাদের স্পিড লাইট স্পিডের কাছাকাছি বা কম্পারেবল বা বেশ বেশি, তারা কিন্তু নিউটনিয়ান মেকানিক্স তারা মানতে বাধ্য নয়। তাদের জন্য আমরা আলাদা মেকানিক্স এখানে তৈরি করেছি, বা বিজ্ঞানী আইনস্টাইন তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এবং শুধু তাই নয়, হাই স্পিডের ক্ষেত্রে যেরকম আইনস্টাইনের থিওরি ঠিকঠাকভাবে এক্সপেরিমেন্টাল রেজাল্টকে প্রেডিক্ট করতে পারছে, একই সঙ্গে লো স্পিডের ক্ষেত্রেও আমরা যদি দেখি, তাহলে আইনস্টাইনের থিওরি থেকে নিউটনিয়ানের থিওরি ডিরাইভ করে দেওয়া যাবে বাই সাম অ্যাপ্রক্সিমেশন। আমরা নিউটনে চলে আসতে পারি, নিউটনিয়ান মেকানিক্সে খুব সহজেই চলে আসতে পারি। সেই জন্য এই আইনস্টাইনের জেনারেল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা একটা মোর জেনারেল অ্যাপ্রোচ। এবার এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে যাই, যে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড নিউটনিয়ান রিলেটিভিটি, তাহলে সেখানেও কিছু এরকম ধরনের এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে থিওরিটিক্যাল রেজাল্টের গন্ডগোল বা নিউটনিয়ান থিওরিটিক্যাল রেজাল্টের গন্ডগোল ধরা পড়বে। যেমন ধরো
ম্যাক্সওয়েলসের থিওরি থেকে যেটা আসে সেটা হচ্ছে লাইট স্পিড ইন ভ্যাকুয়াম, সেটা হচ্ছে সি ইকুয়াল টু 1/√এপসিলন 0 মিউ 0, যেখানে মিউ 0টা হচ্ছে পারমিএবিলিটি অফ দ্য ফ্রি স্পেস আর এপসিলন 0টা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। এই পারমিএবিলিটি এবং পারমিটিভিটি যে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এগুলোর ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয় তাহলে লাইটের যে স্পিডটা বার হয় সেটা হচ্ছে 2.997925 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে ম্যাক্সওয়েলসের যে থিওরি সেটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে একত্রিত করে লেখা, সুতরাং সেখান থেকে লাইট স্পিড যেটা ক্যালকুলেশন করা হয়েছে সেটা এক্সপেরিমেন্টাল লাইট স্পিডের সঙ্গে একদমই মিলে যায় বা ম্যাচ করে। এই লাইট স্পিডটা যে এক্সপ্রেশন রয়েছে তাতে লেখা আছে 1/√ε0 মিউ 0 ইকুয়াল টু লাইট স্পিড। এবার এইটা দেখে তুমি বুঝতেই পারছো যে এই লাইট স্পিডটা যদি আমরা একটা ফ্রেম টু ফ্রেম চেঞ্জ করি, মানে আমার হয়তো স্পিড ভি আর অন্য কেউ স্থির অবস্থায় আছে এবং আমরা দুজনেই অবজারভার হিসাবে লাইটটাকে অবজার্ভ করছি এবং লাইটের স্পিড মেজার করছি, তাহলে আমার স্পিড ভি এবং অন্য একজনের অবজারভারের স্পিড নেই, তার স্পিড 0। এই দুজনের ক্ষেত্রেই লাইট স্পিড ম্যাক্সওয়েলের যে থিওরি সেটা বলে দিচ্ছে সেই 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ডই হবে। কিন্তু আমাদের রিলেটিভ ভেলোসিটি আছে। অ্যাকর্ডিং টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সেই স্পিডটা কিন্তু হওয়া উচিত সি প্লাস ভি অথবা সি মাইনাস ভি, এইরকম স্পিড হওয়া উচিত। কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এখানে বলা আছে বা নিউটনিয়ান মেকানিক্সে বলা আছে যে রিলেটিভ ভেলোসিটি যখন বার করব আমরা, তখন যে ফ্রেমের রেফারেন্সে রিলেটিভ স্পিড বার করতে হবে তার স্পিডটা হয় অ্যাড হবে নয় সাবট্রাক্ট করতে হবে। কিন্তু লাইটের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য নয়। লাইটের স্পিড তুমি যে ফ্রেম থেকেই দেখো না কেন, যে ইনার্শিয়াল ফ্রেম থেকেই দেখো না কেন, তার স্পিড কিন্তু চেঞ্জ করবে না। সে তোমার স্পিড কনস্ট্যান্ট হোক বা সেই কনস্ট্যান্টটা 0 হোক, অথবা তুমি স্থির থাকো অথবা কোনো কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগো, লাইটের স্পিড যে কোনো অবজারভারের ক্ষেত্রে একই রকম হবে এবং এটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এবং সেই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টটা আমরা এখানে থিওরিতে লিখেছি যে সি ইকুয়াল টু 1/√μ0ε0। এইটা ওই ম্যাক্সওয়েলসের থিওরি থেকে এসছে। সুতরাং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ভেলোসিটি যে ট্রান্সফরমেশন ইকুয়েশনস আছে সেটার সঙ্গে এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল এটা কিন্তু মোটেই ম্যাচ করে না। তাহলে দুটোর মধ্যে একটা ডিফারেন্স এখানে ধরা পড়ছে। যদি ম্যাচ করতো তাহলে লাইটের স্পিড যে কোনো ইনার্শিয়াল ফ্রেম থেকে কনস্ট্যান্ট বলা যেত না, কারণ লাইটের স্পিড যদি মডিফাই হয়ে যেত অ্যাকর্ডিং টু গ্যালিলিও, তাহলে সি প্লাস ভিও হতে পারতো, সি মাইনাস ভিও হতে পারতো, যেখানে ভিটা হচ্ছে ওই ফ্রেমটার নির্দিষ্ট স্পিড বা কনস্ট্যান্ট স্পিড। কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে বলা হচ্ছে সে তুমি যে ফ্রেমেই থাকো না কেন, তোমার স্পিড যাই হোক না কেন, যে কনস্ট্যান্ট স্পিডই হোক না কেন, যে ইনার্শিয়াল ফ্রেমেই তোমার স্পিড থাকুক না কেন, লাইটের স্পিড চেঞ্জ হবে না এবং সেটা ভ্যারিয়েশন তার হবে না এবং সেটা সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এরকম হবে। তাহলে দেখা যাচ্ছে যে লাইটের স্পিড গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট নয়, নট ইনভ্যারিয়েন্ট। এখানে এটা একটা কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে প্রবলেম। তাহলে রিলেটিভিটি ট্রান্সফরমেশন হিসাবে আমাদের আগে মেকানিক্সে নিউটনিয়ান মেকানিক্সে যেটা যখন ছিল বা আইনস্টাইনের আগে যেটা ছিল সেটা কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, যেটার সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল ম্যাচ মোটেই করে না, বা সোজা কথা বললে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট
অফ ইলেকট্রোম্যাগনেটিজম ম্যাচ করে না গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সঙ্গে। এটা এখানে একটা বিরাট প্রবলেম দেখা দিচ্ছে। এবার যে সিচুয়েশনটা আমরা এখানে চলে এলাম সেটা হচ্ছে আমাদের তিনটে অপশনস আছে, যে তার ফলে ওয়ে আউটটা কি। ওয়ে আউটের তিনটে অপশনস আছে। এই যে প্রবলেমগুলো ধরা পড়ছে যে হাই স্পিডের ক্ষেত্রে নিউটনিয়ান মেকানিক্সটা চলবে না, কারণ এক্সপেরিমেন্টাল রেজাল্টকে সে এক্সপ্লেন করতে পারছে না, বা লাইটের স্পিডটার এক্সপ্লেনেশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে রিলেটিভিটি প্রিন্সিপাল, একটা নতুন রিলেটিভিটি প্রিন্সিপাল দরকার পড়লো, যেটা শুধুমাত্র গ্যালিলিয়ান রিলেটিভিটি প্রিন্সিপাল দিয়ে কাজ হচ্ছে না বা হবে না, কারণ এক্সপেরিমেন্টাল রেজাল্টকে ব্যাখ্যা করতে হবে। সেই জন্য এখানে তিনটে থিওরি দেখো, তিনটে থিওরির আমি নাম করছি। তাদের মধ্যে যদি একটা ব্রিজ বানানো যায় যে কোনটা ঠিক কোনটা ভুল, বা যদি কিছু ভুল থাকে সেটাকে সংশোধন করার উপায়, এই লক্ষ্যে এখানে মোট তিনটে থিওরি আমি নাম করেছি। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বাই ম্যাক্সওয়েল, আর তার সঙ্গে রিলেটিভিটি থিওরি অফ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সঙ্গে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা রিলেটিভিটি প্রিন্সিপাল চাইছি, যেটা গ্যালিলিয়ানের সঙ্গে ম্যাচ করে না, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে মেকানিক্সের জন্য যে লটা বা নিউটনিয়ান মেকানিক্সের যে ল, সেই মেকানিক্সের লগুলো আমরা দেখতে চাইছি। তাহলে তিনটে এখানে ল, একটা ইলেকট্রোম্যাগনেটিজম এর জন্য, একটা রিলেটিভিটি প্রিন্সিপাল বা গ্যালিলিয়ান রিলেটিভিটি প্রিন্সিপাল, আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা নিউটনিয়ান মেকানিক্স। এই তিনটে থিওরির মধ্যে তাহলে প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। আমরা তিনটে থিওরি একসঙ্গে যদি ঠিক বলে দিই, তাহলে আমাদের বিরাট প্রবলেমে আমরা পড়ে যাব, কারণ একটা থেকে অন্যটাই যাওয়া যাচ্ছে না। এই তিনটে থিওরিকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে, একত্রিত করতে হবে, যেন এক্সপেরিমেন্টাল রেজাল্টকে এই তিনটে থিওরি দ্বারাই এক্সপ্লেন করা যায়। এই যে একটা বিরাট প্রবলেম দেখা দিল, যে আমি হাই স্পিডের ক্ষেত্রে রিলেটিভিটি প্রিন্সিপাল, যেটা আগে ছিল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এবং ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল, যেটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টের উপর দাঁড়িয়ে আছে, আর হচ্ছে মেকানিক্সের লগুলো। মেকানিক্সের ল বলতে তুমি সোজা কথায় নিউটনস ইকুয়েশন অফ মোশন বলতে পারো। এই তিনটে থিওরিকে একত্রিত করতে হবে। এটা একটা বিরাট প্রবলেম দেখা দিল। একত্রিত কি করে করবে? কোনো থিওরির মধ্যে যদি ভুল থেকে যায়, সেটাকে সংশোধন করে করা যেতে পারে। এবার তিনটের মধ্যে তুমি কোনটাকে ভুল বলবে আর কোনটাকে ঠিক বলবে, কোনটাকে তুমি মনে করবে এটাই ধ্রুব সত্য, অন্যগুলো ভুল। তোমার এরকম হতে পারে যে নিউটনকে তুমি ভুল বললে, আর তাহলে গ্যালিলিয়ান অথবা ম্যাক্সওয়েল ঠিক, এরকম হতে পারে। বা ম্যাক্সওয়েল ভুল, তাহলে গ্যালিলিয়ান বা নিউটনিয়ান মেকানিক্সটা ঠিক। এরকম ভাবে বিভিন্ন অপশন তুমি ঠিক করে নিতে পারো, যাতে কি না তোমার একটা জায়গায় এসে এক্সপেরিমেন্টাল রেজাল্টকে যেন তিনটে ফ্যাক্ট দিয়ে বা তিন ধরনের প্রিন্সিপালকেই একটা জায়গায় নিয়ে আসতে হবে, বা সংশোধন করে তাদের একটা রূপ দিতে হবে, যাতে কি না কোনো এক্সপেরিমেন্টাল ফ্যাক্টকে খুব সহজেই এক্সপ্লেন করা যায় থিওরি দিয়ে। এবার সেই অপশনগুলো দেখো। তাহলে আমাদের তিনটে ল এর কথা মনে রাখতে হবে। মেকানিক্সের ল, যেটা কনভেনশনাল সনাতন বলবিদ্যায় আসছে, ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আসছে, সেটা বা নিউটনিয়ান মেকানিক্স, তার সঙ্গে রিলেটিভিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন, আরেক ধরনের ল। এটা এক ফ্রেম থেকে অন্য ফ্রেমে যেতে গেলে লাগে। ধরো কোনো একটা ইনার্শিয়াল ফ্রেমের রেজাল্টগুলো তুমি একটা অন্য ইনার্শিয়াল ফ্রেমের রেজাল্টে ট্রান্সফার করতে চাও, তাহলে তুমি কোন প্রিন্সিপাল দিয়ে করবে বা কোন লগুলো দিয়ে করবে? সেখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন লাগবে, তাহলে সেটাও একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশনস। আরেকটা হচ্ছে
যেটা অনেক পরে এসছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল, যেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। এখানে বলা হচ্ছে এ রিলেটিভিটি প্রিন্সিপাল এক্সিস্ট ফর মেকানিক্স, অর্থাৎ একটা রিলেটিভিটি প্রিন্সিপাল থাকবে যেটা মেকানিক্সের জন্য কাজে লাগানো হবে, কিন্তু ইলেকট্রোডাইনামিক্সের জন্য কাজে লাগানো যাবে না। এটা অর্থাৎ তুমি বুঝতেই পারছো এটা কি বলা হচ্ছে, যে একটা প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেমের কথা বলা হবে, যে প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেমে শুধুমাত্র ওই ইলেকট্রোম্যাগনেটিক যে ইকুয়েশনগুলো সেগুলো এখানে প্রযোজ্য। তাহলে যেহেতু লাইট স্পিডটা দেখা যাচ্ছে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন দ্বারা এক্সপ্লেন করা যাচ্ছে না, সেই জন্য লাইট যেখান দিয়ে মুভ করছে বা যে ফ্রেম দিয়ে মুভ করছে তার জন্য একটা আমাদের স্পেশাল ফ্রেম দরকার, যেটাকে স্পেশাল গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যেখানে কিনা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে লাইটের স্পিড ফ্রেম টু ফ্রেম চেঞ্জ করে না। তাহলে আমরা এখানে আমাদের বলতে হবে যে একটা স্পেশাল ফ্রেম থাকবে, সেই ফ্রেমটা ইনার্শিয়াল ফ্রেম, এবং সেই ফ্রেমটা লাইট স্পিডের কোনো রকম চেঞ্জ হবে না, এবং যেখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনও খাটবে না সেই স্পেশাল ফ্রেমটাই। তাহলে আর যে কোনো জগতে যে ফ্রেমগুলো থাকবে সেই সমস্ত জায়গায় আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো ইউজ করতে পারবো, কিন্তু লাইট স্পিড যে ফ্রেমের জন্য প্রযোজ্য, বা লাইট যেভাবে কোনো একটা মিডিয়াম দিয়ে প্রপাগেট করে তার জন্য একটা স্পেশাল মিডিয়াম লাগবে, সেই স্পেশাল মিডিয়ামটা অ্যাবসলিউটলি রেস্টে রয়েছে এবং সেটাকে ইথার ফ্রেম বলা যাবে। এই ধরনের একটা ফ্রেমের চিন্তা ভাবনা করে নেওয়া হলো, যে স্পেশাল ফ্রেমটাই কোনোভাবেই তুমি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন কাজে লাগাবে না। তাহলে এই প্রবলেমটাকে এড়ানো যেতে পারে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন দিয়ে তো আর লাইট স্পিডকে এক্সপ্লেন করা যাচ্ছে না, তাহলে তো লাইটের স্পিডেরটা সি থেকে বেড়ে গিয়ে সি প্লাস ভিও হতে পারে, আবার কমে গিয়ে সি মাইনাস ভিও হতে পারে, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে লাইট স্পিডটা কনস্ট্যান্ট যে কোনো ইনার্শিয়াল ফ্রেমেই। সেই জন্য লাইট যেখানে মুভ করছে সেটা আমরা একটা স্পেশাল ফ্রেম ধরে নেবো, যেখানে কিনা এই মেকানিক্সের ল বা ইলেকট্রোম্যাগনেটিক যে লটা সেটা ভ্যালিড হলেও মেকানিক্সের ল এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সেখানে ভ্যালিড নয়। তার একটা স্পেশাল ফ্রেম আমাদের দরকার হবে, সেই স্পেশাল ফ্রেমটাকে ইথার নামেও লোকজন বলা শুরু করলো, এবং যেন লাইটের জন্য ইথার মিডিয়াম একটা রেস্ট মিডিয়াম, সেই রেস্ট মিডিয়ামের প্রপার্টিটা কিরকম, সেটা অ্যাবসলিউট রেস্টে থাকবে, সেটা নড়াচড়া করবে না, এবং তার মধ্যে দিয়ে লাইট যাওয়ার সময় কনস্ট্যান্ট স্পিডে যাবে বলে ধরে দেওয়া হচ্ছে। এই একটা অল্টারনেটিভ হতে পারে, যে আমরা লাইট নিয়ে তো বেশি প্রবলেমে ভুগছি, এই মেকানিক্সের লগুলো লাইটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনও প্রযোজ্য নয়। সুতরাং ঠিক আছে, ওইখানে আর যাবো না, ওটার মধ্যে একটা প্রাচীর তৈরি করে দিলাম, বললাম যে একটা স্পেশাল ইনার্শিয়াল ফ্রেম থাকবে যেখানে কিনা লাইট ঠিকঠাকভাবে ঘুরে বেড়াকে, তার উপর আমরা এই সমস্ত মেকানিক্সের ল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন জোর করে আমরা প্রয়োগ করব না, এবং লাইটটা ওই অ্যাবসলিউট রেস্টে থাকা ফ্রেমের মধ্যে দিয়ে তার নিজের ইচ্ছা মতো সি স্পিডে মুভ করে, সেটা কোনো রকম ওই সি প্লাস ভি বা সি মাইনাস ভি সেখানে অ্যাপ্লাই করা যাবে না। এবার এই পস্টুলেটটা যদি কারেক্ট হয়, এই অল্টারনেটটা যদি কারেক্ট হয়, তাহলে আমরা we would be able to locate the ether frame experimentally, মানে যে স্পেশাল ফ্রেমের কথা বলা হচ্ছে যেটা অ্যাবসলিউট রেস্টে থাকে, সেই ইথার ফ্রেমটা অবশ্যই তাহলে আমরা এক্সপেরিমেন্টালি বার করতে পারবো, যদি এই 1 নম্বর অপশন কারেক্ট হয়, অর্থাৎ স্পেশাল ফ্রেমের যদি অস্তিত্ব সত্যিই থাকে, যে অ্যাবসলিউট রেস্টে আছে এরকম কোনো ফ্রেম ইথার, সেটার অস্তিত্ব তাহলে আছে আমরা ধরে নিচ্ছি, তাহলে এক্সপেরিমেন্টালি সেটা বার করা যাবে। তাহলে এই অপশন 1 ঠিক হতে পারে যদি ইথার ফ্রেমটাকে আমরা আবিষ্কার করতে পারি এক্সপেরিমেন্টালি। কিন্তু দেখা গেল যে এখানে একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে গেল, বিভিন্ন বিজ্ঞানী ইথার ফ্রেমটাকে আছে কিনা সেটা প্রমাণ করার চেষ্টা করলো, এবং দেখা গেল যে তারা রেজাল্টটার বিপক্ষে চলে যাচ্ছে, মানে তাদের যে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস দেখা যাচ্ছে যে ইথার বলে কোনো ফ্রেম নেই। সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে মাইকেলসন মোরলি এক্সপেরিমেন্ট, সেখানে ইথার ফ্রেমের
অস্তিত্বকে নস্যাৎ করা যায় তার এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়ে। সুতরাং 1 নম্বর যে অল্টারনেটিভ সেটা কিন্তু কারেক্ট হতে পারবে না বা হবে না। তাহলে 1 নম্বর অপশন আমাদের ছাড়তে হবে, যে ইথার ফ্রেম বলে কোনো স্পেশাল ফ্রেমই হয় না, তাহলে প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম লাইটের জন্য এরকম ভাবে কিছু নেই। সুতরাং 1 নম্বর যে অপশন এখানে আমাদের একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে এটা পড়ে গেল। 2 নম্বর অপশনে চলে এসো। আমরা কি করতে চাইছি, যে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস গুলোকে থিওরি দিয়ে এক্সপ্লেন করব, এবং তার জন্য আমাদের হাতে আছে এই রিলেটিভিটি প্রিন্সিপাল, যেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, মেকানিক্সের ল, এবং তার সঙ্গে সঙ্গে লাইটের যে ম্যাক্সওয়েলের থিওরি। এই তিনটিকে আমাদের ম্যাচ করতে হবে। এই দুরূহ কাজটা জন্য আমরা বিভিন্ন রকম অপশন ভেবে নিচ্ছি। এবার বলা হচ্ছে যে এই রিলেটিভিটি প্রিন্সিপাল এক্সিস্ট বোথ ফর মেকানিক্স অ্যান্ড ফর ইলেকট্রোডাইনামিক্স। এই দুটোর জন্যই খাটবে এমন একটা মেকানিক্স আমাদের রিলেটিভিটি প্রিন্সিপাল বানাতে হবে, যেটা কিনা আগে যেরকম দেখেছিলাম অপশন 1-এ, যে রিলেটিভিটি প্রিন্সিপাল লাইটের ক্ষেত্রে খাটবে না, কিন্তু মেকানিক্সের জন্য খাটবে, এবং লাইটের জন্য একটা স্পেশাল ফ্রেম দরকার হবে, সেই ফ্রেমটা কিন্তু অস্তিত্ব নেই। সুতরাং 1 নম্বর অপশন থেকে আমরা ফিরে আসলাম। এবার আমরা বলছি যে রিলেটিভিটি প্রিন্সিপালটা দুটো থিওরির ক্ষেত্রেই খাটবে, সেটা হচ্ছে মেকানিক্সের জন্য হবে, আবার ইলেকট্রোডাইনামিক্সের জন্য প্রযোজ্য। এবং তাতে করে আমাদের কি করতে হবে, যে ল অফ ইলেকট্রোডাইনামিক্স অ্যাজ গিভেন বাই ম্যাক্সওয়েল আর নট কারেক্ট। তাতে আমাদের ম্যাক্সওয়েলটাকে বদলাতে হবে। আমরা ভেবে নিচ্ছি যে ল অফ মেকানিক্স ঠিক আছে, আবার যে এক্সিস্টিং রিলেটিভিটি প্রিন্সিপাল সেটাও ঠিক আছে, এবং সেটাও লাইটের ক্ষেত্রে প্রযোজ্য রিলেটিভিটি প্রিন্সিপালটা, সেই জন্য আমাদের ম্যাক্সওয়েলকে ভুল ধরে নিতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোডাইনামিক্যাল ল, সেগুলো এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে নেওয়া। তাহলে তুমি কি করে এই ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে কারেক্ট করবে? সেজন্য বলা হচ্ছে ইফ দিস অল্টারনেটিভ ওয়্যার কারেক্ট we ought to able to perform an experiment that show deviation from Maxwell's electrodynamics। অর্থাৎ এমন তোমাকে এক্সপেরিমেন্ট দেখাতে হবে যেটা কিনা ম্যাক্সওয়েলস এর ইকুয়েশনগুলোর সঙ্গে যে রেজাল্ট, সেই রেজাল্টের সঙ্গে মিসম্যাচ করে। তাহলে তোমাকে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস দিয়ে বোঝাতে হবে যে ম্যাক্সওয়েলের ইলেকট্রোডাইনামিক্সে কোনো ভুল আছে, কিন্তু সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাক্সওয়েলস এর ইলেকট্রোডাইনামিক্যালের যে রেজাল্ট, থিওরি রেজাল্ট, তার সঙ্গে এক্সপেরিমেন্টাল রেজাল্ট মিলে যায়, এর ডেভিয়েশন কিছু নেই। তাহলে এই সেকেন্ড অপশনও প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল, যে যদি আমরা ধরে নিই যে ম্যাক্সওয়েল ভুল, কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ঠিক বা রিলেটিভিটি প্রিন্সিপাল ঠিক, এবং মেকানিক্সের লটা বা নিউটনিয়ান মেকানিক্স ঠিক, তাহলে এই অবস্থাটাও কিন্তু ধরা যাবে না যদি আমরা সেকেন্ড অপশনে যাই, যে ম্যাক্সওয়েল ভুল আর রিলেটিভিটি প্রিন্সিপাল ঠিক এবং মেকানিক্সের ল ঠিক। তাহলে এই অপশনে যেতে গেলে যদি সত্যি হয় এই অপশনটা অপশন 2, তাহলে অবশ্যই তোমাকে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস দেখাতে হবে, যে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস গুলো ম্যাক্সওয়েলের থিওরির সঙ্গে ম্যাচ করে না, সেই রকম পাওয়া যায়নি। সুতরাং অপশন 2 চলবে না, এটাও বাতিল। থার্ড যে অপশন পড়ে থাকলো সেটা হচ্ছে রিলেটিভিটি প্রিন্সিপাল এক্সিস্ট বোথ, অর্থাৎ একটা রিলেটিভিটি প্রিন্সিপাল থাকবে যেটা মেকানিক্সের ক্ষেত্রেও এবং ইলেকট্রোডাইনামিক্স এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবং এই রিলেটিভিটি প্রিন্সিপাল বলতে এ নিউ রিলেটিভিটি প্রিন্সিপাল, মানে অন্য একটা রিলেটিভিটি প্রিন্সিপাল বানাতে হবে, যেটা কিনা গ্যালিলিয়ানকে ফেলে দিয়ে আসতে হবে। গ্যালিলিয়ানকে ছেড়ে দিয়ে নতুন একটা রিলেটিভিটি প্রিন্সিপাল বানাতে হবে, যেটা কিনা মেকানিক্সেও প্রযোজ্য, ইলেকট্রোডাইনামিক্সেও প্রযোজ্য। এই থার্ড অপশনটা এখানে দেখো, থার্ড অপশন যদি ঠিক হয় বা ভেবে নেওয়াটা যদি ঠিক হয়, তাহলে আমাদের কি করতে হবে, যে রিলেটিভিটি প্রিন্সিপালটা মেকানিক্সের ক্ষেত্রে এবং ইলেকট্রোডাইনামিক্স দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে ভুল কোনটা হবে এই তিনটের মধ্যে? তাহলে ভুল কোনটা হবে? আমরা ধরে নিচ্ছি যে রিলেটিভিটি প্রিন্সিপাল, কমন রিলেটিভিটি প্রিন্সিপাল থাকবে, যেটা মেকানিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, আবার ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাদের ভেবে নিতে হচ্ছে নিউটনস আর নট কারেক্ট, দ্য মেকানিক্স অ্যাজ গিভেন বাই নিউটন, এটা কারেক্ট নয়, এটা ভেবে নিতে হবে। এবং সেই ভেবেই আমরা
এখানে নিউটনকে কারেকশন করা শুরু করে দেবো। তাহলে ইফ দিস অল্টারনেটিভ ইজ কারেক্ট, then we should be able to perform experiment which show the deviation from Newton's mechanics. তাহলে তুমি এমন একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখাও যেখানে নিউটনিয়ান মেকানিক্স এর সঙ্গে এক্সপেরিমেন্টাল রেজাল্টের ডিফার হয় বা ডিফারেন্স হয়, তাহলে এটা প্রযোজ্য হতে পারে এই অপশনটা। আমাদের সেই ধরনের এক্সপেরিমেন্টাল রেজাল্ট কিন্তু আছে যেটা নিউটনিয়ান মেকানিক্সকে ভুল বলে দিতে পারে, বা নিউটনিয়ান মেকানিক্স থেকে সেখানে আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্টকে এক্সপ্লেন করতে পারবো না, এরকম জায়গা কিন্তু রয়েছে। সুতরাং আমরা এই থার্ড অপশনের কথা ভাবতে পারি। বলা হচ্ছে দ্য কারেক্ট ট্রান্সফরমেশন ল উড নট বি এবল টু গ্যালিলিয়ান ওন, কিন্তু গ্যালিলিয়ান এর সঙ্গে নিউটনিয়ান ম্যাচ করলেও গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে এই, যেহেতু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইলেকট্রোডিনামিক্সের ক্ষেত্রে খাটে না, সুতরাং এই রিলেটিভিটি প্রিন্সিপালটা সেটা কিন্তু গ্যালিলিয়ান হতে পারবে না। মানে তুমি যদি মনে করো যে তাহলে কি গ্যালিলিয়ান দিয়ে দুটোকে এক্সপ্লেন করা হবে নিউটনিয়ানটাকে ভুল বলে দিয়ে, তা কিন্তু হবে না। এই গ্যালিলিয়ান চলবে না, কারণ গ্যালিলিয়ান আমরা এর আগেই দেখেছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে লাইট স্পিডকে তুমি কনস্ট্যান্ট স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম এটাকে তুমি এক্সপ্লেন করতে পারবে না, এবং এটা ইনকনসিস্টেন্ট উইথ দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তাহলে রিলেটিভিটি প্রিন্সিপাল যেটা বলা হচ্ছে যে মেকানিক্স এবং ইলেকট্রোডাইনামিক্স দুটো ক্ষেত্রেই তৈরি করা যাবে, সেটা কিন্তু গ্যালিলিয়ান রিলেটিভিটি প্রিন্সিপাল হলে চলবে না। তাহলে কমন রিলেটিভিটি প্রিন্সিপাল যেটা দুটো ক্ষেত্রেই মেকানিক্স ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে হবে, সেটা নতুন করে লেখার দরকার বা প্রয়োজন পড়বে। এই নতুন বা থার্ড অপশনটাই হচ্ছে রিলেটিভিটি প্রিন্সিপালের জন্ম দেয়, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি হিসাবে সেটা পরিচিত। যেখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে ভেবে নেওয়া হচ্ছে, শুধু ভেবে নয়, তার এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ডও আছে, যে নিউটনিয়ান মেকানিক্সটাকে ঠিক বললে আর চলবে না, এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনগুলো যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশনগুলোকে এক্সপ্লেন করতে পারে না বা লাইট স্পিডকে এক্সপ্লেন করতে পারে না, সুতরাং সেটাকেও পরিবর্তন করার প্রয়োজন আছে। সেই জন্য একটা কমন রিলেটিভিটি প্রিন্সিপাল, যেটা হাই স্পিড লো স্পিড বলতে নিউটনিয়ান মেকানিক্স, হাই স্পিড বলতে নর্মাল সাবঅ্যাটমিক পার্টিকেলসকে এক্সপ্লেন করতে পারবে, সেই রকম একটা প্রিন্সিপাল এখানে বানানোর চেষ্টা আইনস্টাইন শুরু করলেন। এবং তার আগে বলে দিই যে প্রথম অপশনে আমরা দেখেছিলাম যে একটা প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম দরকার পড়লো, যেখানে শুধুমাত্র লাইট স্পিডকে এক্সপ্লেন করতে হবে তার জন্য, কিন্তু স্পেশাল ফ্রেমটা ইথার ফ্রেম, যেটা কনস্ট্যান্ট স্পিড লাইটকে দিতে পারে বা ইথারটাকে একদম রেস্টে ধরে নেওয়া যেতে পারে, সেই রকম ফ্রেম কিন্তু কোনোভাবেই এক্সপেরিমেন্টালি কেউ দেখতে পায়নি বলে সেই প্রথম অপশনটা বাদ দেওয়া হলো। তাহলে সব থেকে সহজ যে অপশন সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে আমরা ঠিক ধরে নেব, যেহেতু ম্যাক্সওয়েলসের ইকুয়েশনগুলো কোনোভাবেই এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে ডিফার করে না। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে পরিবর্তন করতে হবে, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক থিওরিকে বা যেটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস ফর দ্য স্পিড অফ দ্য কনস্ট্যান্ট স্পিড অফ দ্য লাইট ইন ভ্যাকুয়াম, এটাকে এক্সপ্লেন করতে পারে না গ্যালিলিয়ান, সেটাকেও আমাদের পরিবর্তন করতে হবে। এবং এই কমন রিলেটিভিটি প্রিন্সিপাল যদি আমাদের তৈরি হয়ে যায়, যেটা মেকানিক্স এবং ইলেকট্রোডাইনামিক্স দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে আমাদের যে কোনো জায়গায় আমরা এই রিলেটিভিটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে দিতে পারবো, সেটা ইলেকট্রোডাইনামিক্স হোক বা মেকানিক্স হোক। তাতে নিউটনিয়ান মেকানিক্স আমাদের বদল করতে হবে, কারণ নিউটনিয়ান মেকানিক্সে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস বলছে নিউটনিয়ান মেকানিক্স এর কিছু প্রবলেমস রয়েছে হাই স্পিডের ক্ষেত্রে। এর আরেকটা ওয়ে আউট ছিল
যেটা অপশন 1 আমরা দেখেছি যে ইথার ফ্রেমের অবতারণা যদি আমরা করি স্পেশাল ফ্রেমের, প্রিফারেন্সিয়াল ফ্রেমের বা প্রেফার্ড ফ্রেমের, যেখানে শুধুমাত্র লাইটের জন্য একটা ফ্রেম দরকার, স্পেশাল লাইটের জন্যই দরকার, অন্য যে সমস্ত লো স্পিডের অবজেক্ট আছে তাদের জন্য নয়। কিন্তু সে ইথার ফ্রেমও আমরা এক্সপেরিমেন্টালি দেখতে পারলাম না। তাহলে এই হচ্ছে এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য স্পেশাল থিওরি অফ রেডিয়েটিভিটি। এবার এই যে রেডিয়েটিভিটি প্রিন্সিপল, এটা তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আগে ছিল, সেটাকে বদল করতে হবে। এই নতুন ইকুয়েশন যেগুলো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতোই কিছু ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনকে বলা হয় লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন। অ্যাকচুয়ালি আমরা 4টে ইকুয়েশন পাবো, তার মধ্যে 3টে কোঅর্ডিনেট থাকবে আর একটা টাইম থাকবে। সেই 4টে ইকুয়েশনকে বলা হচ্ছে যেটা লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন। আমরা এবার লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন এটা এক্সপ্লেন করতে চাই বা ডিরাইভ করতে চাই। এর ডেরিভেশন অফ লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন আমাদের প্রয়োজন। আমরা সব থেকে সিম্পলিস্ট একটা ওয়ে এখানে কনসিডার করে নিচ্ছি। সেই সিম্পলেস্ট ওয়েটা কীরকম আমি বলে দিই তোমাদের। যে ধরো এখানে দুটো ফ্রেম আছে এবং দুটো ইনার্শিয়াল। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা কিন্তু ইনার্শিয়াল ফ্রেমের জন্যই প্রযোজ্য। দুটো ফ্রেমে কি হয়, এক্স অ্যাক্সিস পুরনো এবং নতুন, বা দুটো ফ্রেমের জন্য যদি আমরা এক্স অ্যাক্সিস দেখি তাহলে সেটা একই লাইনে থাকবে। তাহলে এক্স আর এক্স প্রাইম দুটো কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিস রেসপেক্টিভলি একটা প্রাইম ফ্রেম, সেটাতে এক্স প্রাইম বলা হচ্ছে, সেটা আমরা এস প্রাইম বললাম। আর এই ফ্রেমটা ধরে নাও এক্স অ্যাক্সিসের দিকে যে ভেলোসিটি নিয়ে চলে তাকে আমরা ভি বলছি, এবং সেই ভি স্পিডটা কনস্ট্যান্ট স্পিডে হচ্ছে এখানে। তাহলে ভি একটা কনস্ট্যান্ট স্পিডে এই এস প্রাইম চলেছে উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। এবং আরেকটা জিনিস এখানে ধরে নেওয়া হবে, অ্যাট টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0-তে এই এস আর এস প্রাইমের সমস্ত কোঅর্ডিনেটসগুলো, রেসপেক্টিভ কোঅর্ডিনেটসগুলো একই জায়গায় ছিল, একই লাইনে ছিল। অর্থাৎ আমি যদি এটাকে এরকম বলি যে এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই প্রাইম অ্যাক্সিস অ্যাকচুয়ালি, এটা যদি ওয়াই বলি, এদিকে যদি জেড বলি আর এদিকে যদি জেড প্রাইম বলি, তাহলে জেড জেড প্রাইমের সঙ্গে ম্যাচ করেছিল বা একই লাইনে ছিল, ওয়াই ওয়াই প্রাইমের সঙ্গে একই লাইনে ছিল অ্যাট টি ইকুয়াল টু 0। সেজন্য টি টাইমে এটা এই এস প্রাইমটা এক্স এর দিকে কিছুটা এগিয়ে গেছে, সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা ভিটি। তাহলে ভি মাল্টিপ্লাইড বাই টি। তাহলে টি টাইমের অবস্থাটা এখানে দেখানো হচ্ছে। এখানে যদি একটা পয়েন্ট পি থাকে তাহলে পয়েন্ট পি এর কোঅর্ডিনেটস গুলো দুটো ফ্রেমের ক্ষেত্রে দুই রকমের হবে। আমরা যদি আনপ্রাইমের ক্ষেত্রে দেখি, আনপ্রাইম ফ্রেমের রেসপেক্টে যদি দেখি, তাহলে এক্স ওয়াই তারপরে জেড এবং হচ্ছে তার সঙ্গে টি, এই হচ্ছে আনপ্রাইমে। আর যদি প্রাইমে দেখি তাহলে এটাই হয়ে যাবে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আর টি প্রাইম। তাহলে 4টে কোঅর্ডিনেট এখানে দেওয়া হচ্ছে, 3টে স্পেস কোঅর্ডিনেট আর একটা টাইম কোঅর্ডিনেট, মোট 4টে কোঅর্ডিনেট এখানে ইউজ করা হচ্ছে। আর ভেলোসিটি অফ এস প্রাইম ইজ অ্যালং দ্য এক্স অর এক্স প্রাইম অ্যাক্সিস। এখানে দেখো জেড জেড প্রাইম থেকে সরে আসছে টি টাইম পরে, এ ওয়াই ওয়াই প্রাইম থেকে আলাদা লাইনে চলে এসছে, কিন্তু এক্স আর এক্স প্রাইম একই লাইনে সর্বদা থাকবে। এবং জেড জেড প্রাইমের থেকে সরে আসলেও যেটা জেড প্রাইম প্যারালাল, ওয়াই আর ওয়াই প্রাইম সবসময় প্যারালাল হবে। সুতরাং রেসপেক্টিভ কোঅর্ডিনেটস গুলো সবসময় প্যারালাল থাকবে। তার মধ্যে এক্স অ্যাক্সিসটা একদম ইন লাইনেই থাকছে।
একই লাইনে থাকছে, সেম লাইন। এবার এই আমরা কি করব, এখানে একজন অবজারভারকে বসিয়ে দেবো এর কোঅর্ডিনেটে, অর্থাৎ এস প্রাইমে যে ছুটে চলেছে ভি ভেলোসিটিতে, আর একজন অবজারভার থাকবে যে অবজারভার এস ফ্রেমের অরিজিনে বসে থাকবে। এখানে কোনো প্রিফারেন্সিয়াল ইনার্শিয়াল ফ্রেম নেই, কারণ এই ভি যদি কনস্ট্যান্ট হয়, এটা এই দুটোকে ইনার্শিয়াল ফ্রেম বলা যায়। তুমি যদি ভাবো যে আমি প্রথমে তো এস ফ্রেমটাকে রেস্টে বলেছি, প্রাইম ফ্রেমটা ভি ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে সেরকম ধরে নিয়েছি। আমরা যদি মনে করি যে এস প্রাইমটা রেস্টে রয়েছে, তাহলে দেখো এস ফ্রেমটা আবার ঠিক উল্টো দিকে ভি স্পিডে চলতে আরম্ভ করবে। সেই জন্য ব্যাপারটা একই রকম হবে এবং তাদের কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের যে রিলেশনসগুলো সেগুলো একই রকমভাবে আসতে পারে। সেই জন্য তুমি রেস্টে যে কোনোটাকেই ভাবতে পারো, এসটাকেও ভাবতে পারো, এস প্রাইমটাকেও ভাবতে পারো। একটাকে রেস্ট ধরলে অন্যটা ভি ভেলোসিটিতে চলে যাবে। তার ডিরেকশন পরিবর্তন হতে পারে, কিন্তু ভেলোসিটিটা একই রকম থাকবে একটা রেসপেক্টে অন্যটা। তাহলে রিলেটিভ স্পিড যদি ভি হয়, এস প্রাইম এস এর রেসপেক্টে ভি ভেলোসিটিতে ছুটে চলেছে মনে হবে। আবার তুমি যদি এই প্রাইম ফ্রেমের যে অবজারভার রয়েছে তার রেসপেক্টে যদি দেখো, তাহলে আনপ্রাইম ফ্রেমে যে অবজারভার বসে আছে তাকেও তুমি ভি ভেলোসিটিতেই পেছনের দিকে বা উল্টো দিকে বা নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে তাকে দেখা যাবে যে ছুটে চলেছে কনস্ট্যান্ট স্পিডে, ভি স্পিডে। সেই জন্য এস বা এস প্রাইম এটাকে কোনোটাকেই বেশি প্রায়োরিটি এখানে দেওয়া হচ্ছে না, দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট ফ্রেম। এবার আসি, এই যে আমরা একটা থিওরি, স্পেশাল থিওরি এটা তৈরি করতে চলেছি, বা আইনস্টাইন যেটা ভেবেছিলেন সেটা হচ্ছে একটা স্পেশাল রিলেটিভিটি থিওরি বানানো হবে, সেটা কিনা মেকানিক্সের ল এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক যে লগুলো আছে তার সঙ্গে ম্যাচ করবে। সেইটা করতে গিয়ে আইনস্টাইন দুটো পস্টুলেট তিনি ভেবে নিলেন। সেই দুটো পস্টুলেট দেখো, খুবই গুরুত্বপূর্ণ পস্টুলেট, এবং এই পস্টুলেট থেকে সমস্ত ইকুয়েশনসগুলো ডিরাইভ করা হয়, যে ল অফ ফিজিক্স আর দ্য সেম ইন অল ইনার্শিয়াল সিস্টেমস। যে কোনো ইনার্শিয়াল সিস্টেমেই বেসিক ল অফ ফিজিক্সগুলো একই রকম থাকবে। এই বেসিক ল অফ ফিজিক্সগুলো বলতে প্রথমে মেকানিক্সকে বোঝানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিজম আছে, অর্থাৎ ম্যাক্সওয়েলসের ইকুয়েশনগুলোকেও ফান্ডামেন্টাল ল হিসাবে এখানে ধরে নেওয়া হয়েছে। সুতরাং সে মেকানিক্সের নিউটনস ল হোক বা মেকানিক্সের যে সমস্ত লগুলো আছে, সে তার ফর্মগুলো যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে যেরকম খাটবে, একই সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিজমে যে সমস্ত ম্যাক্সওয়েলসের ইকুয়েশন আছে তারাও যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে একই রকম ভাবে ট্রান্সফার হবে, তাদের ফর্ম চেঞ্জ হবে না। তাদের ফর্ম যদি না চেঞ্জ হয়, ধরো ফর্ম না চেঞ্জ হওয়ার ব্যাপারটা আমি এখানে বলি, ধরো প্রাইম ফ্রেমে এরকম হচ্ছে এফ ইকুয়াল টু ডিপিডিটি, এটা রয়েছে, এটা হচ্ছে আনপ্রাইম ফ্রেমে এরকম হয়তো রয়েছে। তাহলে এটা যদি প্রাইম ফ্রেমে দেখো, তাহলে এটা হয়ে যাবে এফ প্রাইম ইকুয়াল টু ডি পি প্রাইম ডিটি প্রাইম, এরকম হবে। তাহলে ফর্ম এটা চেঞ্জ হলো না। কিন্তু যদি দেখা গেল যে প্রাইম ফ্রেমে যাওয়ার পরে এখানে একটা কনস্ট্যান্ট বা অন্য কিছু অ্যাড হয়ে যাচ্ছে, হয়তো এটি ধরনের এই ধরনের একটা অ্যাড হয়ে গেল কিছু, তাহলে সেটা কিন্তু ফর্ম চেঞ্জ করে ফেলবে। এটাকেই বলা হচ্ছে যে ফর্ম চেঞ্জ করবে না, যে এমন ল আমাদের রিলেটিভিটি প্রিন্সিপাল বানাতে হবে, রিলেটিভিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন বানাতে হবে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন যেরকম থাকে সেরকম ট্রান্সফরমেশন ইকুয়েশন বানাতে হবে, যে ট্রান্সফরমেশন ইকুয়েশন বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যে ল অফ ফিজিক্স যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে সেম থাকবে। না হলে একটা বিরাট প্রবলেম হয়ে যাবে, কারণ এতদিনের প্র্যাকটিস যে সমস্ত লোকজন করেছিল সে সমস্ত সব থিওরি বদলাতে হবে। তাহলে সেই জন্য এখানে ল অফ ফিজিক্স বলা হলো যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে একই রকম থাকবে, সেটা সব থেকে সুবিধাজনক বলে আইনস্টাইন মনে করলেন। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড পস্টুলেটটা বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল এটা ফাইন্ডিংস, কিন্তু এটা বলা হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস হ্যাজ দ্য সেম ভ্যালু সি ইন অল ইনার্শিয়াল সিস্টেম। এই 2 নম্বরটা পুরোপুরি দাঁড়িয়ে আছে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের উপরে, এটাকে নস্যাৎ করার কোনো জায়গা নেই। ম্যাক্সওয়েলের তিনি একই কথা বলেছেন, সি ইকুয়াল টু 1/√μ0 এপসিলন 0, এর মাধ্যমে তিনি বলে দিলেন যে
কোন অবজারভার কি স্পিডে যাচ্ছে সেটা দেখার দরকারই নেই, তার স্পিড লাইট স্পিডে হবে, ইন ভ্যাকুয়াম হবে 1/√ε0 μ0, যার মধ্যে কোনো রকম ফ্রেমের কথা বলাই নেই। সেই জন্য 2 নম্বর যে পস্টুলেটটা সেটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস এর উপর টিকে রয়েছে। আর 1 নম্বরটা যেন লাইফটা ইজি হয় সেই জন্য এখানে এই ধরনের একটা পস্টুলেট বলে দেওয়া হলো যে রিলেটিভিটি প্রিন্সিপাল এমনভাবে তৈরি করা হবে যেন ল অফ ফিজিক্সগুলো একই ধরনের ফর্মে এটা চেঞ্জ করতে পারে। এবার এই যে প্রিন্সিপালটা তৈরি হবে পস্টুলেটের মাধ্যমে, সেই প্রিন্সিপালটা মেকানিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিজম দুটোতেই ইউজ করা যাবে, একই সঙ্গে ইউজ করা যাবে। এই পস্টুলেট দুটো থেকেই লরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন ডিরাইভ করা যায়, যেটা কিনা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একটা ভিত্তি। কি করে দেখো, এখানে 2 ধরনের কোঅর্ডিনেট আমরা এর আগে বলেছি, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম এবং এক্স ওয়াই জেড টি, একটা টাইম আর 3টে কোঅর্ডিনেটস। প্রত্যেকটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম বা জেড প্রাইম এগুলো আনপ্রাইম ফ্রেমের যে সমস্ত এক্স ওয়াই জেড টি আছে তাদের উপর ডিপেন্ড করবে। সুতরাং ফাংশন হিসেবে লেখা হয়েছে এখানে যে আমরা যদি এক্স থেকে এক্স প্রাইমে যেতে চাই তাহলে ট্রান্সফরমেশন ইকুয়েশন কি হবে, বা ওয়াই থেকে ওয়াই প্রাইমে যেতে চাই তাহলে ট্রান্সফরমেশন ইকুয়েশন কি হবে। এই ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা এইভাবে ধরে নিচ্ছি যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম বা জেড প্রাইম অথবা টি প্রাইম এগুলো সবই আনপ্রাইম ফ্রেমে যে সমস্ত 4টে মোট কোঅর্ডিনেট আছে টাইম কে সঙ্গে জুড়ে নিলে তাদের ফাংশন হবে। সেই কারণে এক্স প্রাইম, ওয়াই প্রাইম আর জেড প্রাইম এগুলো বা টি প্রাইম এগুলো সবই এক্স ওয়াই জেড টি এর ফাংশন হিসেবে ধরে নেওয়া হলো। এবার এই ফাংশনগুলো কেমন ফাংশন হবে সেটা আমাদের লরেন্জ ট্রান্সফরমেশন ইকুয়েশনে ডিরাইভ করতে হবে। আমরা কি করব, আমরা এই ধরনের 4টে ইকুয়েশন আমরা ধরে নেব, যে যেখানে দেখতে পাচ্ছি যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এই বা টি প্রাইম এই 4টে এস প্রাইম ফ্রেমের যে কোঅর্ডিনেটসগুলো রয়েছে সেগুলো আনপ্রাইম ফ্রেমের কোঅর্ডিনেটসের ফাংশন এবং সেটা লিনিয়ার ফাংশন হিসেবে ধরা হয়েছে। কোথাও দেখো স্কোয়ার কিউব এখানে কিচ্ছু নেওয়া হয়নি, স্কোয়ার কিউব বা টু দি পাওয়ার হাফ এখানে নেওয়া হয়নি, পুরোপুরি লিনিয়ার রাখা হয়েছে। লিনিয়ার রাখার কারণ কি, লিনিয়ার রাখার কারণ এখানে বলা হবে সেটা হচ্ছে ধরো একটা রডকে তুমি মেজার করবে, একটা ডিস্টেন্সকে তুমি মেজার করবে, রড বা ডিস্টেন্সকে মেজার করবে। এবার একটা ডিস্টেন্স, দুটো পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স সেটা মেজার করতে হবে। সেটা হতে পারে একটা রড, এই রডের দুটো এন্ড পয়েন্টকে তুমি যদি মেজার করতে পারো তাহলে এই দুটো মাইনাস করতে হয়ে যাবে। সেক্ষেত্রে এরকম হতে পারে যেটা x2 আর এই এন্ডটা হয়ে যেতে পারে x1, তাহলে x2 মাইনাস x1 ইজ দ্য লেন্থ অফ দ্য রড, এরকম ভাবে তুমি পেতে পারো। এবার এই উপরের রিলেশনে যদি এখানে স্কোয়ার থাকতো একটা a11 x স্কোয়ার, এরকম ধরো এটা থাকলো, ধরো এই ধরনের রিলেশন, এটা ধরো এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হলো যদি হয়, তাহলে কি হবে এখানে দেখো বলা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এমন একটা জায়গায় বসিয়ে দিলাম যে জায়গাটা এটার x1 ইকুয়াল টু 1 আর x2 ইকুয়াল টু 2, এই রডটার ডান প্রান্তটা রাইট সাইডে যে এন্ডটা সেটা x2 তে বসানো আছে, আর x1 এর এন্ডটা লেফট সাইডে যে এন্ডটা সেটা x1 ইকুয়াল টু 1 বলে ধরা হচ্ছে। তাহলে এর লেন্থ কত হবে, খুব স্বাভাবিকভাবে এর লেন্থ হবে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে এর লেন্থ হবে 1 যদি আমরা আনপ্রাইম ফ্রেমে দেখি। আর প্রাইম ফ্রেমে কত হবে যদি আমরা এই রিলেশন হোল্ড করাই, তাহলে দেখো x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এটা যে প্রাইম ফ্রেমে অবজার্ভ করছে সে দেখবে এখানে x2 মানে আমরা 2 স্কোয়ার ধরবো আর x1 স্কোয়ার এটা 1 স্কোয়ার ধরবো, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কত হবে, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু 3 হবে, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই a11 হবে, এটাই এখানে এটা পাওয়া যাবে। তাহলে সে কত লেন্থ দেখবে, সে ওই একই লেন্থ যেটা আনপ্রাইম ফ্রেম থেকে দেখা গেছিল 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, সে এখন দেখবে 3 মাল্টিপ্লাইড বাই a11। এবার ধরে নাও এই রডটাকে আমি অন্য জায়গায় বসাবো, কিরকম জায়গায়, ধরো
এমন একটা জায়গায় বসিয়েছি যে x2 ইকুয়াল টু 5, x1 ইকুয়াল টু 4 হলো, তাহলে লেন্থ কত হলো 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে লেন্থটা তো সেমই আছে। যদি তুমি আনপ্রাইমে দেখো, এবার প্রাইমে দেখলে কি হবে, প্রাইমে দেখলে তোমার এখানে আসতে হবে এই যে এই রিলেশনটাই আসতে হবে। একটু ভালো করে দেখো, এইটা আমরা যদি প্রাইমে দেখি তাহলে কত হবে, প্রাইম ফ্রেম থেকে a11 মাল্টিপ্লাইড বাই এখানে কত হবে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে সেম রডকে আমরা 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, অর্থাৎ এই রডটাকে আমরা যেটা আগে 311 দেখেছিলাম এখন সেটা হবে 9 ইন্টু a11, 3a11 এর জায়গায় 9 ইন্টু a11 হবে। তাহলে রডটাকে বিভিন্ন জায়গায় মেজার করলে বিভিন্ন রকম রেজাল্ট প্রাইম ফ্রেমে দিয়ে দিচ্ছে। সেই জন্য এই স্কোয়ার কিউবটাকে আমরা যদি সরিয়ে দিই, কোনোভাবেই যদি নন লিনিয়ারিটি না রাখি, সেটাই আমাদের মঙ্গল, এবং যার ফলে আমরা রডটাকে যেখানেই মাপি না কেন সেখানেই একই ভ্যালু আমরা পাবো যদি আমরা স্কোয়ারটাকে না রাখি। স্কোয়ারটাকে যদি না রাখি তাহলে দেখো কি হবে, পরিণতি কি হবে দেখো, প্রাইম ফ্রেমে বা আনপ্রাইম ফ্রেমে। প্রাইম ফ্রেমে তুমি যেখানে মেজার করছো সেখানে 1 পাচ্ছ না, যেখানে মেজার করছো আনপ্রাইম ফ্রেমে 1 পাচ্ছ। একবার তুমি কি পেয়েছো 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, আর আরেকটা জায়গায় তুমি পেয়েছো 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, তার মানে দুই জায়গায় তুমি 1 পেয়েছো। এবার এই স্কোয়ারগুলো যদি না থাকে এখানটায়, এটা তুমি বাদ দাও, তাহলে এটা কত পাবে a11 মাল্টিপ্লাইড বাই 1, অর্থাৎ স্কোয়ার না থাকলে তুমি শুধু পাবে এখানে a11 লেন্থ, রডের লেন্থ হবে a11। কোন ফ্রেম থেকে? প্রাইম ফ্রেম থেকে। প্রাইম ফ্রেম থেকে পাওয়া যাবে a11। এবার তুমি অন্য জায়গায় নিয়ে যাও, অর্থাৎ তুমি এই 5 আর 4 এই দুটো এন্ড এরকম মেপেছো আনপ্রাইম ফ্রেমে। এটা দেখো, যদি স্কোয়ারটা না থাকতো এখানটায় কত হতো a11 মাল্টিপ্লাইড বাই 5 মাইনাস 4, সুতরাং আবার তুমি a11ই পেতে। তাহলে স্কোয়ারটা যদি আমরা না দিই তাহলে সব জায়গায় সেম লেন্থ ওই রডটার পাবো, আর স্কোয়ার দিলে কি হবে, এখানটায় সেম রড তুমি প্রাইম ফ্রেম থেকে দেখছো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেন্থ তুমি পাবে। একবার পেয়েছো 311, একবার পেয়েছো 911, কিউব থাকলেও সেই বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ভ্যালু পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে হোমোজিনিটি অফ স্পেস। তাহলে স্পেসটা হোমোজিনিয়াস, সুতরাং বিভিন্ন জায়গায় একটা রডের লেন্থ বিভিন্ন রকম হবে না। তাহলে হোমোজিনিটি অফ স্পেস দাবি করছে যে কখনোই এই এক্স বা ওয়াই বা জেড বা টি এগুলোর ক্ষেত্রে মেজারমেন্ট করতে গিয়ে কখনোই স্কোয়ার কিউব এগুলো এই ট্রান্সফরমেশন ইকুয়েশনে বসানো যাবে না, এবং এই রিলেশনগুলো লিনিয়ারই লিখতে হবে তোমাকে। লিনিয়ার না লিখলে তুমি হোমোজিনিটি অফ স্পেস বা হোমোজিনিটি অফ টাইম এই ব্যাপারটা ভায়োলেট করে যাবে। সেই জন্য এই লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন ডিরাইভ করতে গিয়ে আমরা কোনো সময় এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার বা টি স্কোয়ার বা তাদের কিউব এই ধরনের নন লিনিয়ারিটি কোনোভাবেই নেব না। তাহলে হোমোজিনিটি অফ স্পেস আর হোমোজিনিটি অফ টাইম এই ব্যাপারটার জন্য আমরা নন লিনিয়ারিটি কোনো ফাংশন এখানে রাখবো না। এখানে টোটাল দেখো যে আননোন কনস্ট্যান্ট গুলো রয়েছে, 16টা আননোন কনস্ট্যান্ট এখানে আছে। সেই 16টা আননোন কনস্ট্যান্ট তোমাকে বার করতে হবে, তাহলে তুমি কারেক্ট ট্রান্সফরমেশন ইকুয়েশন বার করতে পারবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আইনস্টাইনের যে পস্টুলেট সেই দুটো মেনে চলতে হবে আমাদের। এই দুটো পস্টুলেট মেনে ওই 16টা কনস্ট্যান্টের ভ্যালু আমাদের বার করতে হবে। যদি বার করতে পারি তাহলে সেটা আমরা লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন হিসাবে বলে দিতে পারবো। এবার 16টা কনস্ট্যান্ট আমাদের কিভাবে বার করা যায় সেটা আমরা চিন্তা করব। যদি ভি ইকুয়াল টু 0 হয়, ভি ইকুয়াল টু 0 মানে প্রাইম ফ্রেমের রেসপেক্টে আনপ্রাইম ফ্রেমের কোনো স্পিড নেই, এরকম যদি ধরে নিই, তাহলে দুটো ফ্রেম সবসময় কোইনসাইড করে বসে থাকবে, এবং সেক্ষেত্রে এই যে কনস্ট্যান্টগুলো এই
A1 1, A2 2, A3 3, A4 4 এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু 1 হবে। আমরা কনস্ট্যান্টগুলো বার করার সময় নিউটনিয়ান যে আইনস্টাইনের যে পস্টুলেট সেই দুটো সবসময় কিন্তু মনে রাখবো। একটা হচ্ছে কনস্ট্যান্সি স্পিড, আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, যেটা হচ্ছে নো প্রিফার্ড ইনার্শিয়াল সিস্টেম কিন্তু থাকবে না। লাইটের জন্য আলাদা কোনো প্রিফার্ড ইনার্শিয়াল সিস্টেম থাকবে না, এমন একটা ল তোমাকে ইউজ করতে হবে বা রিলেটিভিটি প্রিন্সিপাল তোমাকে বানাতে হবে যেটা কিনা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেখানে প্রযোজ্য, এবং তার সঙ্গে সঙ্গে মেকানিক্সের যে সমস্ত লগুলো আছে সেগুলো ওই রিলেটিভিটি প্রিন্সিপাল দিয়ে ট্রান্সফার করলে একই রকম ফর্মে থাকে, সেটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। এবার দেখো, আমরা প্রথমে বলেছি যে এক্স অ্যাক্সিস সবসময় এক্স প্রাইম অ্যাক্সিসের সঙ্গে কোইনসাইড করে থাকে, এটা কিন্তু বদলায় না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এক্স অ্যাক্সিস যদি এক্স প্রাইম অ্যাক্সিসের সঙ্গে সবসময় কোইনসাইড করে থাকে, তার মানে বুঝে নিতে হবে এক্স অ্যাক্সিসের যে ইকুয়েশন সেটা হচ্ছে y = 0, z = 0। এক্স অ্যাক্সিসের ইকুয়েশনটা 3D তে কত? y = 0, z = 0। y = 0, z = 0 লিখে দেওয়া মানে এক্স অ্যাক্সিস সেটা। তাহলে y = 0 আর z = 0 মানেই হচ্ছে যে সেটা এক্স প্রাইমের সঙ্গে একই জায়গায় থাকে। সেই জন্য এই y = 0 হলে, z = 0 হলে y প্রাইম = 0, z প্রাইম = 0। তাহলে y z বোথ আর 0 হলে কি হবে? y প্রাইম z প্রাইম এই দুটোই 0 হবে, যেহেতু x প্রাইম আর x এই দুটো অ্যাক্সিস কোইনসাইড করে। এবার তুমি উপরের এই রিলেশনে চলে আসো, y আর z একই ভ্যালু দিতে হবে যদি এরা x অ্যাক্সিস হয়। মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে 0 করতে হবে, এটা 0 হবে যদি কিনা এই ওয়াইটা আর এই জেডটা 0 হয়। আবার পরেরটাই দেখো, এই ওয়াইটাকে 0 লিখলে, এই ওয়াইটাকে 0 জেডটাকে 0 লিখলে এটাও 0 হবে। এই হচ্ছে সহজ কন্ডিশন। তাহলে তুমি বুঝতেই পারছো যে আরো দুটো যে এখানে টার্ম রয়েছে, অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো থাকার জন্য কিন্তু 0 হতে পারবে না। সুতরাং 0 করার জন্য তোমাকে এই A21 এটাকে 0 লিখতে হবে, আর A24 এটাকে 0 লিখতে হবে। একই রকম ভাবে থার্ড রিলেশনটাই, এইটাকে যদি 0 লিখে দাও আর এইটাকে যদি 0 লিখে দাও, তাহলে দেখো এই টার্ম দুটো থাকছে না। সুতরাং আমরা বলতে পারি যে, আমি আবার মার্ক করছি এই দুটোকে, এই দুটো টার্ম থাকছে না, এটা নেই ধরে নাও, অথবা এটা নেই ধরে নাও। নেই বলতে কিভাবে নেই? কোএফিসিয়েন্ট গুলো 0। এই চারটে কোএফিসিয়েন্ট যদি 0 করে দাও, তাহলে ওয়াই জেড, এইটা 0 লিখলে ওয়াই প্রাইম 0 পাবে, এবং পরের রিলেশনটাই, এই রিলেশনটাই ওয়াই জেড যদি 0 করে দাও, তাহলে জেড প্রাইমও তুমি 0 পাবে। সেই জন্য চারটে কনস্ট্যান্ট এখানে 0 হয়ে যাবে, যেহেতু এক্স প্রাইম আর এক্স ম্যাচ করছে। সেই জন্য আমাদের 16টা কনস্ট্যান্টের মধ্যে 4টে কনস্ট্যান্ট অলরেডি বার হয়ে গেল। তাহলে কটা কনস্ট্যান্ট থাকলো? 12টা কনস্ট্যান্ট আমাদের থাকলো। এবং ওয়াই আর জেড এর যে কোএফিসিয়েন্ট গুলো আলাদা কোএফিসিয়েন্ট, দুটো কোএফিসিয়েন্ট যদি আমরা 0 করে দিই, তাহলে আলটিমেট লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনটা একটু এগোলো। দুটো করে 4টে কনস্ট্যান্ট জানা হয়ে গেল, এবং ওয়াই আর জেড প্রাইমের যে রিলেশন হবে সেটা হচ্ছে এটা। এইবার আসো যে আইসোট্রপিক অফ পিস। এবার আইসোট্রপিক অফ স্পেসের আগে আমরা আরেকটা জিনিস এখানে করে নিচ্ছি, সেটা হচ্ছে এক্স জেড প্লেন অন্য ফ্রেমের, প্রাইম ফ্রেমের এক্স প্রাইম জেড প্রাইম ফ্রেমের সঙ্গে সবসময় ম্যাচ করে। এই ফ্রেম দুটো একই দিক, এই ফ্রেম দুটোর ক্ষেত্রে এক্স জেড প্লেন এবং ওয়াই জেড প্লেন, সরি ভুল বললাম, এক্স জেড এবং এক্স ওয়াই প্লেন, এই দুটো কিন্তু ম্যাচ করে। আমরা সেই ফ্রেমে চলে যাই আগে, তাহলে বুঝতে পারবো। এই দুটো ফ্রেমের ক্ষেত্রে দেখো, এই প্লেনটা
এই যে প্লেনটা, এটাকে কি প্লেন বলবে? এক্স ওয়াই প্লেন। আর এই প্লেনটা সবসময় কিন্তু একই জায়গায় রয়েছে। এই দুটো প্লেনের কোনো ডিফারেন্স কিছু নেই দুটো ফ্রেমের ক্ষেত্রেই। তো এই দুটো প্লেনের ইকুয়েশন তাহলে কি হবে? এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কিন্তু জেড ইকুয়াল টু জিরো। তার মানে জেড ইকুয়াল টু জিরো যদি জেড প্রাইমের ইকুয়াল টু জিরোর সঙ্গে ম্যাচ করে, তাহলে জেড ইকুয়াল টু জিরো হলে জেড প্রাইমেও জিরো হবে। তার মানে কি হলো? এক্স ওয়াই প্লেনটা তুমি যদি প্রাইম ফ্রেমে দেখো বা আনপ্রাইম ফ্রেমে দেখো, দুটো প্লেন একই দিকে আছে, একই জায়গায় অবস্থিত। এবং তার সঙ্গে সঙ্গে এক্স জেড প্লেন, যেটার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো হলে কত হবে? ওয়াই প্রাইম ইকুয়াল টু জিরো হবে। কারণ ওয়াই প্রাইম আর ওয়াই ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশন দুটো দ্বারা আমরা এক্স জেড অথবা এক্স প্রাইম জেড প্রাইম প্লেনকে বোঝাই, যে দুটো একই। তাহলে জেড ইকুয়াল টু জিরো হলে জেড প্রাইমও জিরো হবে, আর ওয়াই ইকুয়াল টু জিরো হলে ওয়াই প্রাইম জিরো হবে। এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করে যদি কিছু কনস্ট্যান্টের ভ্যালু আমরা বার করতে পারি। এই কনসেপ্ট কোথায় ইউজ করবে? দেখো, তুমি যদি এখানে জিরো লেখো, এই ওয়াইটাকে যদি জিরো করে দাও, তাহলে ওয়াই প্রাইম তখনই জিরো হয় যদি এই এ 2 3 এটাকে তুমি জিরো করে দাও, আদারওয়াইজ হবে না এটা। তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল টু জিরো হোয়েন ওয়াই ইকুয়াল টু জিরো কখন হবে? যদি এ 2 3 না থাকে। আর একইভাবে জেড ইকুয়াল টু জিরো হবে এবং তার ক্ষেত্রে জেড প্রাইম ইকুয়াল টু জিরো হবে, সেক্ষেত্রে এই ওয়াইটা থাকতে পারবে না, বা ওয়াই এর কোএফিসিয়েন্টটা তুমি জিরো করে দাও। তাহলে চারটে কনস্ট্যান্টের সঙ্গে আরো দুটো কনস্ট্যান্টের ভ্যালু জানা হয়ে গেল, আরো দুটো কনস্ট্যান্ট জিরো হয়ে গেল, 6টা কনস্ট্যান্ট জানা হয়ে গেল। এখন 10টা কনস্ট্যান্টের ভ্যালু বার করতে হবে। তাহলে নেট ইকুয়েশনটা কি হচ্ছে? ওয়াই প্রাইম ইকুয়াল টু এ টু টু ওয়াই আর জেড প্রাইম ইকুয়াল টু এ থ্রি থ্রি জেড। এবার আমরা একটা ধরো লেন্থ নিলাম, ওয়াই এর দিকে একটা লেন্থ নিলাম, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান। ওয়াই ইকুয়াল টু ওয়ান একটা লেন্থ নিলাম, রড আছে, সেই রডটার লেন্থ হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান। ওয়াই এর দিকে আমি প্যারালাল বসিয়ে দিয়েছি, ইউনিট লেন্থের একটা রড। এবং ইউনিট লেন্থের রড মানে তুমি প্রাইম থেকে দেখলে কি মনে হবে তোমার? তার রডের লেন্থ হচ্ছে এ টু টু মাল্টিপ্লাইড বাই ওয়ান। তাহলে যেটা তুমি ইউনিট লেন্থের দেখলে আনপ্রাইম থেকে, সেটা প্রাইম ফ্রেমে গেলে তোমার মনে হবে এ টু টু, তার লেন্থ হবে এ টু টু মাল্টিপ্লাইড বাই ওয়ান। এবার তুমি উল্টো কেসটা করো। উল্টো কেস মানে তুমি সেই রডটাকেই ওয়াই প্রাইমে বা ইউনিট লেন্থের একটা রডকে তুমি প্রাইম ফ্রেমে দেখছো ধরো, মানে এখানে তুমি বলছো যে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়ান, ধরে দাও সেম লেন্থের এটা। এবং সেক্ষেত্রে তুমি এবার ওয়াই থেকে দেখো, ওয়াইটা কত হবে? তাহলে ওয়াইটা হবে ওয়ান বাই এ টু টু ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়ান বাই এ টু টু। তাহলে রেসিপ্রোকাল নেচারের হয়ে যাচ্ছে। লেন্থ মেজারমেন্টের ক্ষেত্রে যদি সেম রডটাকে তুমি প্রাইম থেকে দেখলে, প্রাইম ফ্রেমে রেখে এসে যদি আনপ্রাইম ফ্রেম থেকে দেখো, তাহলে দেখা যাবে যে সেটা এ টু টু হলো। আর সেই ইউনিট লেন্থের রডটাকে তুমি এবার আনপ্রাইম ফ্রেমে রেখে প্রাইম ফ্রেমের অবজার্ভকে বললে মেজার করতে, সে দেখলো যে ওয়ান বাই এ টু টু হয়ে গেল। কিন্তু এখানে কোনো স্পেশাল ফ্রেম তো নেই, একটা থেকে অন্যটাই রেজাল্ট যদি ট্রান্সফার করো তাহলে একই টাইপের হওয়া উচিত। একটা থেকে অন্যটাই গেলে যদি এ টু টু দেখে কেউ, তাহলে অন্যটা থেকে যদি প্রথমটাই আসো তাহলেই এ টু টুই দেখবে, ওয়ান বাই এ টু টু আসা উচিত নয়। এই দুটো রেজাল্ট সেম হওয়া উচিত। তাহলে এই দুটো রেজাল্ট যদি সেম হতে হয়, তার মানে তোমার ধরে নিতে হচ্ছে যে এ টু টু মাল্টিপ্লাইড বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ টু টু মাল্টিপ্লাইড বাই ওয়ান হবে। সেক্ষেত্রে এ টু টুর ভ্যালু কত বার হয়? সেক্ষেত্রে এ টু টুর ভ্যালু হচ্ছে ওয়ান বার হয়। তাহলে আর একটা কনস্ট্যান্টও বার হয়ে গেল, সেটা হচ্ছে এ টু টু ইকুয়াল টু ওয়ান। সিমিলার রিজনে এই এ থ্রি থ্রিও একই রকম ভাবে আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করা যায় এটা ওয়ান হবে। তাহলে আরো দুটো কনস্ট্যান্টের ভ্যালু বার হয়ে গেল, এবং যে ইকুয়েশনগুলো পাওয়া যাচ্ছে সেই ইকুয়েশনগুলো হচ্ছে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই এবং জেড প্রাইম ইকুয়াল টু জেড। তাহলে মোট 8টা কনস্ট্যান্টের ভ্যালু বার হয়ে গেল। আরো 4টে কোএফিসিয়েন্টের ভ্যালু বা কনস্ট্যান্টের ভ্যালু এখানে বার করতে হবে, যেটা এখানে লেখা আছে। এবার দেখো, আমরা যদি এক্স অ্যাক্সিস, ধরো এটা এক্স অ্যাক্সিসের আমরা ডান দিক আর বাঁ দিক
এই ডান দিক আর বাদিক কিন্তু সেম ডিস্টেন্সে দুটো ক্লক রেখে আসি। এখানে একটা ক্লক রাখবো সেম ডিস্টেন্সে, ধরো একটা ওয়াই ডিস্টেন্সে, আর একটা ঠিক উল্টো দিকে মানে নেগেটিভ ওয়াইয়ের দিকে আমরা ক্লক রাখবো। যেহেতু ডিরেকশনের উপর ডিপেন্ড করে না স্পেসের প্রপার্টি, মানে স্পেসটা আইসোট্রপিক। আইসোট্রপিক মানে স্পেস আইসোট্রপিক মানে ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং আমি যদি এক্স অ্যাক্সিসের থেকে ওয়াই ডিস্টেন্সে একটা ক্লক রাখি এবং ঠিক অপোজিটে একটা সেম ডিস্টেন্সে ক্লক রাখি, তাহলে সেম ডাটা কিন্তু আমি ওই এক্স অ্যাক্সিসের ওপর বসে বসে রিড করতে পারবো। সেই জন্য এই আইসোট্রপিটা সিমেট্রি প্রপার্টি আমরা যদি ইউজ করি, এখান থেকে কনস্ট্যান্টের ভ্যালু কিছু বার করা যাবে। কি করে বার করা যাবে? দেখো, তুমি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই লিখলে তাহলেও টাইম পরিবর্তন হবে না, এবং তার সঙ্গে সঙ্গে তুমি একই রকম ভাবে জেড এর জায়গায় যদি মাইনাস জেড লেখো তাহলেও টাইম পরিবর্তন হবে না। অর্থাৎ ওয়াই তুমি বদলে দিয়ে মাইনাস ওয়াই লেখো, জেড তুমি বদলে দিয়ে মাইনাস ওয়াই লেখো। কেন? কারণ একটা ঘড়ি তুমি জেড এর দিকে এক্স অ্যাক্সিসের থেকে জেড ডিস্টেন্স রেখেছো, আর একটা ঘড়ি তুমি সেম টাইপের ওয়াচ তুমি মাইনাস জেড এর দিকে রেখেছো এবং সেম ডিস্টেন্সে। তাহলে জেড হোক বা মাইনাস জেড হোক, ওয়াই হোক বা মাইনাস ওয়াই হোক, এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। অর্থাৎ ডিপেন্ড না করানোর উপায়টা কি? এই কোএফিসিয়েন্টগুলোকে তুমি 0 করে দাও, তাহলেই এখানে টাইমের থেকে A42 আর A43 এই দুটো 0 হয়ে গেলে তোমার আইসোট্রপি অফ স্পেস এই ব্যাপারটা সুনিশ্চিত করা যায় এবং সেই দুটো কোএফিসিয়েন্ট 0 করে দেওয়া যায়। বাকি থাকলো 6টা কোএফিসিয়েন্ট। এখানে একটা ব্যাপার দেখো, x ইকুয়াল টু ভিটি মানে কি? এটা কিন্তু এক্স প্রাইম ইকুয়াল টু 0 দেবে সব সময়। x ইকুয়াল টু ভিটি মানে সবসময় এক্স প্রাইম ইকুয়াল টু 0, কারণ প্রাইমের অরিজিন কত হচ্ছে? প্রাইমের অরিজিনের যে ইকুয়েশন সেটা হচ্ছে এক্স প্রাইম ইকুয়াল টু 0 যদি এক্স এর দিকে দেখো, আর সেটা যদি তুমি আনপ্রাইম থেকে দেখো তাহলে তোমার তো এক্স ইকুয়াল টু ভিটি পাওয়া যাবে। এই দুটো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনেই তুমি দেখে নাও। প্রথমে আমরা যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন দেখেছিলাম, তোমাকে যদি বলা হয় যে এই অরিজিনটার ইকুয়েশন বলো, তাহলে তুমি দুইভাবে বলতে পারবে। একটা বলবে যে তুমি এক্স প্রাইম ইকুয়াল টু 0, আর অন্য কেউ এরকম বলতে পারে যে এটা তো ডিস্টেন্স এক্স, সুতরাং এখান থেকে যদি অবজার্ভ করো, এইখানটায় যদি এই পয়েন্টটা অবজার্ভ করো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু ভিটি। তাহলে এই যে দুটো ইকুয়েশন এখন লেখা হলো, যে এক্স ইকুয়াল টু ভিটি এবং এক্স প্রাইম ইকুয়াল টু 0, এই দুটো একই কথা, একই জিনিস দুইভাবে লেখা হয়েছে, দুইজন অবজারভারের থেকে লেখা হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু ভিটি মানে এক্স প্রাইম ইকুয়াল টু 0। এইটা তোমাকে ইকুয়েশন দ্বারা সুনিশ্চিত করতে হবে যে মিনিং অফ এক্স ইকুয়াল টু ভিটি ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স প্রাইম ইকুয়াল টু 0। তার মানে তুমি এখানটায় দেখো, এটা তুমি এক্স প্রাইম ইকুয়াল টু 0 লিখে দাও। দেখো যে এখান থেকে যেটা বার হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ভিটি। এই ইকুয়েশনটা থেকে এটা যদি বাঁ দিকটা 0 হয়ে যায়, রাইট সাইড থেকে চলে আসছে এক্স ইকুয়াল টু ভিটি। সুতরাং এটা কমন কোএফিসিয়েন্টে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। দুই রকম কোএফিসিয়েন্ট হলে চলবে না। কিরকম? এখানটা দেখো, এখানে একটা A11 বসানো আছে, আর তার সঙ্গে সঙ্গে এখানে একটা A41 বসানো আছে। এই দুই রকম কোএফিসিয়েন্ট, একটা এক্স এর সঙ্গে একটা টি এর সঙ্গে, এটা চলবে না। তো কিরকম ভাবে চলবে এটা? এটা এমন করতে হবে যে এক্স ইকুয়াল টু ভিটি হলে এক্স প্রাইম ইকুয়াল টু 0 হবেই হবে। তাহলে এই ধরনের ইকুয়েশন পারমিট করতে হলে আরো দুটো কনস্ট্যান্টের ভ্যালু আমরা বার করতে পারবো। সেটা কি হচ্ছে? আমি যদি কম্পেয়ার করি এই ইকুয়েশনটার সঙ্গে, এই ইকুয়েশনটার সঙ্গে উপরের এই ইকুয়েশন যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়াই প্রাইম আর জেড, ওয়াই আর জেড এর কোনো প্রয়োজন নেই। তাহলে A12 এটাকে 0 করে দাও, এবং A13টাকে 0 করে দাও, এবং তার সঙ্গে সঙ্গে A11 এর ভ্যালু তুমি বার করতে পারছো না, A11ই রেখে দাও। আর A41 হবে, A14 হবে এখানটায় V মাল্টিপ্লাইড বাই A11। তাহলে চারটে কোএফিসিয়েন্টের ভ্যালু এখানে, তিনটে কোএফিসিয়েন্টের ভ্যালু আমরা বার করতে পারলাম। আমরা একটা কোএফিসিয়েন্ট
এখানে রেখে দিয়েছি মাত্র প্রথম ইকুয়েশনটাই। এখানে চারটে মোট কোএফিসিয়েন্ট ছিল, এটা একটা কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে A11। তাহলে এই একটা কোএফিসিয়েন্টের ভ্যালু আমাদের বার করতে হবে। এবং লাস্টের এটার থেকে আমরা A42 43 এটা 0 হয়ে গেছে, তাহলে টি প্রাইমের মধ্যে আরো দুটো কোএফিসিয়েন্ট এখানে পড়ে আছে। তাহলে টোটাল আমাদের এখন আপাতত 3টে কোএফিসিয়েন্ট বার করতে হবে। অলরেডি আমরা 13টা কোএফিসিয়েন্ট বার করে ফেলেছি। এই 3টে কোএফিসিয়েন্ট হচ্ছে A11, A41, A44 এই 3টে কোএফিসিয়েন্ট বার করার জন্য আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে একটা লাইটকে দুটোর অরিজিন থেকেই ছেড়ে দেবো, একটা ইকুয়াল টু 0, অর্থাৎ এই অরিজিন থেকে যদি ছেড়ে দিই তাহলে এটা কি হবে, এটা প্রপাগেট করবে, এটা স্ফেরিক্যালি এটা প্রপাগেট করবে। একটা পয়েন্ট সোর্স থেকে যদি অরিজিন থেকে ছেড়ে দিই তাহলে সেই লাইটের যে ওয়েভলেট সেটাকে যদি বর্ণনা করতে হয় জিওমেট্রিক্যালি, তাহলে সেটাকে আমরা এইরকম ভাবে বর্ণনা করতে পারি, x² + z² + y² + z² = c² t²। সিটি মানে আমরা জানি যে টি টাইমে লাইটটা ওই অরিজিন থেকে কত দূর পৌঁছাচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল ওয়েভলেট, সিটি, তার স্কোয়ার। তাহলে r² = আমরা জানি x² + y² + z², r মানে ডিস্টেন্স ট্রাভার্স বাই লাইট ইন টাইম t। তাহলে r² = হবে কত, c² × t²। আর সেটা যদি প্রাইম ফ্রেম থেকে দেখি তাহলে প্রাইম ফ্রেমের অবজারভারও সেম দেখবে, কারণ লাইটের স্পিড চেঞ্জ হয় না। তাহলে প্রাইম ফ্রেম থেকেও দেখে মনে হবে সেটা স্ফেরিক্যাল রয়েছে, এবং সেটা হবে x² + y² + z² = c² t²। এবার আমরা কি করব, এই যে ইকুয়েশনস গুলো আমরা পেয়েছি, লাস্টে যে ইকুয়েশন 4টে পেয়েছি, এই 4টে আমরা ট্রান্সফার করে দেবো। এই ইকুয়েশনগুলো আমরা এর মধ্যে পুট করে দেবো, এটার মধ্যে পুট করে দেবো। পুট করে দিয়ে প্রথম ইকুয়েশনটার সঙ্গে আমরা ম্যাচ করব, কোএফিসিয়েন্ট ম্যাচ করাবো, করলে আমরা লোরেন্টজ ট্রান্সফরমেশন ইকুয়েশন পেয়ে যাব। এই ডেরিভেশনটা এখান থেকে দেখতে হবে তোমাদের। ডেরিভেশনে এই ব্যাপারটা তোমাদের বললাম, এটা লাইট পালস দুটোর অরিজিন থেকে ছাড়তে হবে যখন দুটো অরিজিন কোইনসাইড করেছিল, মানে t = 0-তে। তারপরে টি টাইমে এটাকে অবজার্ভ করতে হবে, দুজন অবজারভার দুটো রেসপেক্টিভ অরিজিনের বসে বসে স্ফেরিক্যাল ওয়েভলেটই লক্ষ্য করবে, এবং স্ফেরিক্যাল ওয়েভলেটের ইকুয়েশনটাকে আমরা লিখেছি। এবার এই x', y', z', এগুলো এই 4টে ইকুয়েশন দিয়ে আমরা ট্রান্সফার করে এই এখান থেকে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব, বা এটার সঙ্গে কম্পেয়ার করব। কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে আমাদের যে আননোন কোএফিসিয়েন্টগুলো আছে বা আননোন কনস্ট্যান্টগুলো আছে সেগুলো আমরা বার করতে পারবো। কনস্ট্যান্ট বার করার পরে আমরা যে ইকুয়েশন 4টে পাবো, সেই ইকুয়েশন 4টাকে আমরা বলবো লোরেন্টজ ট্রান্সফরমেশন ইকুয়েশন। সেই ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো এখানে আমরা এই ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো আমরা এরকম ভাবে পেতে পারি, লোরেন্টজ ট্রান্সফরমেশন ইকুয়েশন। এবার তোমাদের কোশ্চেন থাকলে আমাকে বলো। স্যার ওই A22 এর ভ্যালুটা বের করাটা আরেকবার দেখি একটু, মানে জায়গাটাতে আমার নেটটা স্লো হয়ে গেছিল, আমি দেখতে পাইনি। ঠিক আছে, সবাই এটা ভালো করে দেখো যে আমি কি বোঝাতে চাইছি। আমরা বললাম যে y' = A22y, এটা আমরা বলেছি y' = A22y। এবার এইটা যদি হয়, ধরো আমি
এখানে একটা কথা বলা আছে যে কোনো প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম নেই, সুতরাং এস ফ্রেম, প্রাইম ফ্রেম এই দুটো ইকুইভ্যালেন্ট ফ্রেম। একটা রডকে আমি এখানে রেখে দিয়েছি, এখানে স্থির রেখে দিয়েছি, এখানে মানে এর রেসপেক্টে স্থির, এই জায়গাটা রেসপেক্টে স্থির, এবং সেটা লেন্থ কত, ইউনিট, অর্থাৎ ওয়াই প্রাইম ইকুয়াল টু 1। আমি এবার এখান থেকে দেখছি, আমাকে একটা প্রশ্নের জবাব দাও যে এই সেম কাজটা যদি আমরা করতাম, আমরা এই রডটাকে এখানে রেখে দিতাম, ইউনিট লেন্থের রডটাকে, এবং বলতাম যে ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে দেখলে কি মনে হতো? এখানে রেখে এখান থেকে দেখতে হবে, এখানে ফিক্স রেখে মানে এই ফ্রেমটার মধ্যে রেখে ফিক্স রেখে এখান থেকে দেখতে হবে। আর আরেকটা কেস হচ্ছে এই রডটাকে এইখানে রেখে এখান থেকে দেখতে হবে। এই দুটো মাপ সেম হওয়া উচিত, এই মেজারমেন্ট দুটো সেম হওয়া উচিত, এখানে সেটাই বলা হচ্ছে। অর্থাৎ প্রথমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এইখানে ধরো এটা একটা বাস, এটা চলেছে, এই বাসটা ভি ভেলোসিটিতে চলেছে, এই বাসের মধ্যে রডটা রাখা আছে, বাসের মধ্যে মধ্যে বসে ইনি মেজার করছেন, সেটা হচ্ছে ইউনিট লেন্থ হলো, আর ইনি রাস্তায় বসে আছেন, দিয়ে এইটাকে মেজার করছেন। তো আর একটা কেস হচ্ছে রডটাকে রাস্তায় রাখা রয়েছে, রডটাকে রাস্তায় রাখা রয়েছে, সেম রডকে, ভেরি সেম রড, এটা y ইকুয়াল টু 1 ইউনিট লেন্থের, এবং এখান থেকে এটা দেখা হচ্ছে, সেটা বাস থেকে কেউ দেখছে, সেটা বাস থেকে কেউ অবজার্ভ করছে। এর অবজারভেশন বা এর মেজারমেন্ট যা হবে, দ্বিতীয় কেসে এর মেজারমেন্ট সেম হবে। যদি সেম না হয় তাহলে এই দুটো ফ্রেম তুমি কোনো একটা স্পেশাল গুরুত্ব দিয়ে ফেলেছো, তাই জন্য এরকম। এর ডাটা এখানে ট্রান্সফার করলে যেরকম যেরকম হয়, আবার একই সিমিলার ওয়েতে এর ডাটা এখানে ট্রান্সফার করলে সিমিলার রেজাল্ট পাওয়া যায়। তাহলে ইফ দেয়ার ইজ নো প্রেফারেন্সিয়াল ফ্রেমস অফ রেফারেন্স দেন দ্য মেজারমেন্ট উইল বি সেম। এই যে এখানে জিজ্ঞেস চিহ্ন দেওয়া হচ্ছে এর মেজারমেন্টের জন্য আর এর মেজারমেন্টের জন্য। এবার এখানে চলে আসো, ইকুয়েশনে চলে আসো। ইকুয়েশনে বলা হচ্ছে যে y প্রাইম ইকুয়াল টু a22 মাল্টিপ্লাইড বাই y। তাহলে এর মেজারমেন্টটা কি হবে? এর মেজারমেন্ট তো y পাই, সেই y ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা যেটা পাবো y ইকুয়াল টু 1 বাই a22 মাল্টিপ্লাইড বাই y প্রাইম। এবার এই প্রথম কেসটা কি হচ্ছে, 1 বাই a22 মাল্টিপ্লাইড বাই 1 ইউনিট লেন্থে রেখেছিলে, তাহলে তুমি কত পাচ্ছ? 1 বাই a22, এই রেজাল্টটা পাচ্ছ। তাহলে এখানে কত হলো? 1 বাই a22। আর এখানে এই কোশ্চেন মার্ক এখানে রেখেছি যে এখানে ইউনিট লেন্থের রডটাকে রেখে যদি ফিক্স রেখে যদি এটার রেসপেক্টে আমরা মাপি, তার মানে তো এর রেসপেক্টে এই ফ্রেম তো উল্টো দিকে যাচ্ছে, ভি ভেলোসিটি চলেছে, ব্যাপারটা তো একই। তুমি বাসের রেসপেক্টে যদি রাস্তা স্পিড মাপো তাহলে রাস্তা উল্টো দিকে যাচ্ছে, তাহলে এর মেজারমেন্ট কেন আলাদা হবে? এর মেজারমেন্ট যা পাওয়া গেছে এটাও তাই পাওয়া উচিত। এবার দেখো সত্যি কি তাই পাওয়া যাবে? এটা যদি আমরা বার করি, y প্রাইম ইকুয়াল টু a22 মাল্টিপ্লাইড বাই, এখানে দেখো y ইকুয়াল টু 1 দেয়া আছে, তাহলে 1 বসিয়ে দাও, তুমি পাচ্ছ কি a2। তুমি কিন্তু অন্য জিনিস পেয়ে গেলে, এটা কত পাচ্ছ? y প্রাইম ইকুয়াল টু তুমি a22 পেয়েছো। তাহলে দেখো এই দুটো অবজারভেশন যদি সেম হয় তাহলে 1 বাই a22 ইকুয়াল টু a22 হওয়া উচিত, তাহলে 1 বাই a22 ইকুয়াল টু এই a22 হওয়া উচিত, যদি কোনো স্পেশাল ফ্রেম না থাকে। তুমি বলবে যে এর ডাটা ওখানে ট্রান্সফার করলে যা হবে, তাহলে এইখানে ডাটা তো ওখানে ট্রান্সফার করলেও একই আসা উচিত, উল্টোটাও তো হওয়া উচিত। এখানে স্পিডটা এদিকে যাচ্ছে মানে বাসটা সামনের দিকে চলে যাচ্ছে, আর এখানে বাসটাকে আমি ফিক্স ধরে রাস্তাটাকে পেছনের দিকে ছড়াচ্ছি, তাহলে এখানে তো ডাটা ট্রান্সফার করার পরে সেম রেজাল্ট পাওয়া যাবে। সেম রেজাল্ট পাওয়া গেলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি দেখো a22 হোল স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে a22 ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? 1। মাইনাসটাকে যদি তুমি অ্যাভয়েড করো, যেহেতু এটা ডিফারেন্স, এটা রডের লেন্থ প্রাপ্ত হলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি মাইনাস করছো, ডিফারেন্সটা দেখছো, সেই জন্য এটা নেগেটিভটা আমি নেব। বুঝতে পেরেছি। তাহলে এটা কোন পস্টুলেট থেকে আসলো? ফার্স্ট পস্টুলেট না সেকেন্ড পস্টুলেট বলো তো? সেকেন্ড পস্টুলেট হচ্ছে কনস্ট্যান্ট স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম,
ফার্স্ট পস্টুলেট থেকে এখানে আসলো যে দেয়ার ইজ নো প্রিফারেন্সিয়াল ফ্রেমস অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেমস গুলো সব ইকুইভ্যালেন্ট ফ্রেম। আর কারো প্রশ্ন কিছু? এই আগের দিনের ওই যে দুটো আপনাকে বললাম হোয়াটসঅ্যাপে, ওই দুটো।